প্রিয় দর্শক, এই মুহূর্তে যারা দেশে কিংবা প্রবাসে বসে নবীনগরের কথার আজকের নতুন আরেকটি ভার্চুয়াল আড্ডায় সংযুক্ত হয়েছেন। আমি গৌরাঙ্গ দেবনাথ অপু, এডিটর নবীনগরের কথা। আপনাদেরকে সান্ধ্যকালীন আজকের বিশেষ এই লাইভ আড্ডায় প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আজ ৩রা মে ২০২৬, নবীনগরের কথার আজকের ৪৪২তম পর্ব। গত ৫ বছরে আমরা ৪৪১টি পর্ব শেষ করেছি। আজকে ৪৪২তম পর্ব শুরু করতে যাচ্ছি, যার শিরোনাম হচ্ছে, আপনারা জানেন, আজ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। এবং এই দিবসে আমরা প্রতি বছরই এই ধরনের একটি আলোচনা করবার চেষ্টা করি, এবং গত ৫ বছর ধরে আমরা নিয়মিতভাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে এরকম একটি ভার্চুয়াল আড্ডা অনুষ্ঠান করে যাচ্ছি। সাংবাদিকদের নানান বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করব। আমাদের আজকের বিষয়বস্তু আমরা নির্ধারণ করেছি, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশের সাংবাদিকেরা আজ কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছেন। আমি আবারও বিষয়বস্তু আপনাদের শুনিয়ে দিই, যারা দেখছেন কিংবা আলোচক হিসেবে যুক্ত হয়েছেন। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশে সাংবাদিকেরা আজ কতটা স্বাধীন ও মুক্ত, এরকম একটি শীর্ষক আলোচনায় আমাদের সঙ্গে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ৩ জন বিশিষ্ট আলোচক যুক্ত হয়েছেন। উপরে আছেন, শুরুতে আমার সঙ্গে সিলেটের সাংবাদিকতা জগতে এই সময় সবচেয়ে আলোচিত যে নামটি সর্বাগ্রে আলোচিত হয়, তিনি হচ্ছেন প্রবীণ সাংবাদিক আহমেদ নূর, যিনি দীর্ঘদিন যাবৎ আমার সহকর্মী ছিলেন প্রথম আলোতে। তারপর কালের কণ্ঠ তিনি কাজ করেছেন, এবং সিলেটের সবচেয়ে জনপ্রিয় যে দৈনিক দ্য ডেইলি মিরর, সেটির সম্পাদক ছিলেন অনেক বছর। সাম্প্রতিককালে যে দৈনিকটি খুব আওয়াজ দিয়ে বাজারে আসবে আসবে বলে শোনা যাচ্ছে, সেটি এ মাসের মধ্যে হয়তো বাজারে খুব সম্ভবত আসছে, সেটি হচ্ছে দৈনিক আগামীর সময়। সেই আগামীর সময় আলোচিত পত্রিকাটির সিলেটের আবাসিক এডিটর, অর্থাৎ আবাসিক সম্পাদক হিসেবে তিনি জয়েন করেছেন আমাদের আহমেদ নূর ভাই। আহমেদ নূর ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। এই প্রথম আপনি নবীনগরের কথা এরকম একটি ভার্চুয়াল আড্ডায় যুক্ত হয়েছেন। আমরা আজকে আপনার একটি সারগর্ভ আলোচনা শুনব। নিচে দেখতে পাচ্ছি চট্টগ্রাম থেকে ২ জন বন্ধু যুক্ত হয়েছেন। ঠিক আমার নিচে রয়েছেন আরিয়ান লেনিন, চট্টগ্রামের তরুণ সাংবাদিকদের মধ্যে এ সময়ে সবচেয়ে আলোচিত বিশ্লেষক। তাকে রাজনৈতিক বিশ্লেষক বলতে পারেন, তাকে একজন বেশ একজন জ্ঞানগর্ভ আলোচকও বলতে পারেন। সাবলীলভাবে অসাধারণ আলোচনা করেন সে আরিয়ান লেনিন, যিনি সি ভিশন, চট্টগ্রামের অত্যন্ত জনপ্রিয় একটি অনলাইন টেলিভিশন, সেটির দায়িত্বে রয়েছেন। আরিয়ান লেনিন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং সবশেষে রয়েছেন আমাদের প্রিয় মুখ সোহাগ আরিফিন, চট্টগ্রামের অত্যন্ত সুপরিচিত সাংবাদিক নেতা, সেখানকার চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, অর্থাৎ সিআর এর সভাপতি, এবং বাংলাদেশে সাংবাদিকদের অধিকার আদায়ের লড়াই নিয়ে যে কজন সাংবাদিক সারা দেশ ঘুরে বেড়ান, সেই বাংলাদেশ সাংবাদিক কমিউনিটি তথা বিএসসির জয়েন্ট কনভেনর সোহাগ আরিফিন, আমাদের প্রিয় সোহাগ ভাই। এবং আজকেই সোহাগ ভাই একটি দুর্দান্ত প্রোগ্রাম বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের চট্টগ্রামে করেছেন, যেখানে চট্টগ্রামের বেশ খ্যাতনামা সাংবাদিকরা সেখানে ছিলেন। আপনাদের ৩ জনকে স্বাগত জানিয়ে আমি একটু আসতে চাই শুরুতে চট্টগ্রামের তরুণ সাংবাদিক আরিয়ান লেনিনের কাছে। লেনিন, আপনি যদি শুনতে পেয়ে থাকেন, নিশ্চয়ই আপনি আজকের বিষয়বস্তুটু আরেকবার যদি আপনাকে বলে দেই, যে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশের সাংবাদিকরা আজ কতটা স্বাধীন, যখন দ্য ডেইলি স্টার, বাংলাদেশের সবচেয়ে বেশি বহুল প্রচারিত প্রভাবশালী ইংরেজি দৈনিক, আজকে তাদের একটি শিরোনাম করেছে ডেইলি স্টারে, বাংলাদেশে সব আমলে বিগত ৫৪ বছরে সাংবাদিকরা কখনো স্বাধীন ছিল না, তারা সবসময় হয়রানির শিকার হয়েছে। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে এরকম শিরোনামে বিস্তারিত আপনি কি বলবেন, আরিয়ান লেনিন? আহ ধন্যবাদ গৌরাঙ্গ দাদাকে, এবং ধন্যবাদ জানাতে চাই নবীনগরের কথাকে, এবং একই সাথে আমি ধন্যবাদ দিতে চাই আজকে যারা এখানে যুক্ত হয়েছেন। আহমেদ নূর ভাই, সিনিয়র সাংবাদিক সিলেট থেকে, যিনি যুক্ত হয়েছেন, এবং একই সাথে আমাদের প্রিয় ভাই, সহকর্মী, আমাদের লিডার, অভিভাবক সাংবাদিকদের যদি এভাবে বলতে চাই, আমাদের সোহাগ আরিফিন ভাই, তিনিও যুক্ত হয়েছেন। আমি আসলে যুক্ত হওয়ার আগে জানতাম না এখানে কারা কারা যুক্ত থাকবেন। আমি আসলে সোহাগ ভাইকে পেয়ে অনেকটা উৎফুল্ল বোধ করছি, এবং খুবই আমার মনে হয় যে এটি একটি আসলে টক শো না, এখানে সবার সাথে একটি মিলন মেলা তৈরি হয়েছে। সবাইকে একসাথে পেয়ে আমি খুবই আনন্দিত। কথা আর বাড়াবো না, মূল আলোচনায় আমি যে বিষয়টি নিয়ে আপনি আমাকে বলতে বলেছেন, সেটি হলো বিশ্ব মুক্ত গণমাধ্যম যে দিবস, সেই দিবসে আজকে সাংবাদিকরা, মানে বিশেষ করে বাংলাদেশের সাংবাদিকরা কতটা স্বাধীন, সে বিষয়ে আপনি আমার কাছে প্রশ্ন করেছেন, এবং সে বিষয়ে আলোচনা করতে বলেছেন। আমি আসলে আলোচনা এই বিষয়ে এই বছর, প্রতি বছরই আসলে বিশ্ব গণমাধ্যম যে মুক্ত গণমাধ্যম দিবস, সেটা প্রতি বছরই আসে।
এই বিষয়ে আমরা বরাবরের মতো আলোচনা করে থাকি। আজকেও চট্টগ্রামে আপনি বলছিলেন যে আমাদের সোহাগ আরিফিন ভাই একটি আহ এই আলোচনা আয়োজন করেছেন সাংবাদিকদেরকে নিয়ে। তবে আমি আসলে খুব হতাশ হয়েছি। হতাশটা হয়েছে এ কারণেই, আহ আমি দেখতে পেয়েছি চট্টগ্রামে আপনার দেখবেন অনেকগুলো সাংবাদিক সংগঠন রয়েছে। আপনার চট্টগ্রামে প্রেস ক্লাব রয়েছে, চট্টগ্রামে আপনার সাংবাদিক ইউনিয়ন রয়েছে, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন রয়েছে। এই তিনটি বাদেও আরো বেশ কিছু সাংবাদিকদেরকে নিয়ে সাংবাদিক সংগঠন রয়েছে। কিন্তু তাদেরকে আসলে এ ব্যাপারে কোনো তৎপর ভূমিকা কিংবা যে একটি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস নিয়ে যে তারা কোনো ধরনের আয়োজন করবে, এটি আসলে নজরে আসেনি। এক্ষেত্রে আমি সিআরএ কে ধন্যবাদ জানাতে চাই। একই সাথে দুঃখ প্রকাশও করতে চাই। আমি হতাশ যে এতগুলো সংগঠন থাকার পরেও এই বিষয় নিয়ে কোনো ধরনের আলোচনা কিংবা এই বিষয়কে মানে এই বিষয় নিয়ে যে ভবিষ্যতে কতটুকু সাংবাদিকদের স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে সামনের পথ চলাগুলো এগোনো যায়, এ বিষয়ে আসলে আমাদের কোনো চট্টগ্রামে আমি কোনো আয়োজন দেখিনি। এটাকে আমাকে বিশেষ করে নাড়া দিয়েছে। একই সাথে স্বাধীনতার প্রশ্ন যেহেতু আসছে, স্বাধীনতা অর্জনের চাইতে আমরা বরাবরই শুনেছি স্বাধীনতা রক্ষা করা কঠিন। এখানে দুটো বিষয় আসলে বরাবরের মতোই আমাদেরকে বুঝতে হবে। আমরা স্বাধীনতা কি আসলে পেয়েছিলাম কখনো, কিংবা আমরা স্বাধীনতা পেলেও সেটা রক্ষা করতে পারছি কিনা, এখানে দুটো প্রশ্ন থাকে। যদি আমরা স্বাধীনতা পেয়ে থাকি তাহলে আমরা রক্ষা করতে পেরেছি কিনা, আর আসলেই আমরা স্বাধীনতা পেয়েছি কিনা। এখন আপনি ডেইলি স্টারের কথা বলছেন, একটি রিপোর্টের কথা বলছেন, সেদিকে আমরা আর যাব না। আমি শুধু এতটুকুই বলবো, ডেইলি স্টার বলেছে সেখানে নিশ্চয়ই কিছুটা পরিসংখ্যান যোগ করেছে, বেশ কিছু হয়তো উদাহরণ টেনেছে। উদাহরণ যদি আপনাকে টানতেই হয়, আমি শুধু একটি ছোট্ট উদাহরণ যোগ করতে চাই। আপনি সাগররুনি হত্যাকাণ্ড আমাদের দেশে হয়েছে, সাংবাদিক হিসেবে সেটির বিচার আমরা চাই। শুধু আমরা সাংবাদিকরা কেন, গোটা বিশ্ব এটা আসলে বিচার চায়। কিন্তু আমার কেন জানি মনে হয় কোন একটি রাজনৈতিক পক্ষ কিংবা যে দলই আসুক না কেন, আমরা কিন্তু এটা নিয়ে খুব বেশি কথা বলতে দেখি না। খুব বেশি অগ্রগতি কিন্তু আমরা দেখি না। আপনি দেখবেন বিগত ১৭ বছর যে সরকার ক্ষমতায় ছিল, ১৬ বছর যে সরকার ক্ষমতায় ছিল, তারপর অন্তর্বর্তী সরকার গেল। অন্তর্বর্তী সরকারের পরে এখন বর্তমান সময়ে একটি দল ক্ষমতায় গেছে। কিন্তু আপনি দেখবেন অনেক কথা হয়, অনেক আলোচনা হয়। গত ২ মাসে সংসদ অধিবেশনে আমরা অনেক হাস্যরসাত্মক অনেক কিছু দেখি। অনেক বিনোদন আমরা মানে জাতি কিন্তু কমেন্ট করে বিভিন্ন এই যে অধিবেশনগুলো আগের থেকে অনেক জমজমাট। অনেকে এটি উপভোগ করে। আমার মাও উপভোগ করে, আমার বাবাও উপভোগ করে, আমার চারপাশের মানুষগুলো খুব উপভোগ করে, যেটি আমরা কিন্তু বিগত সময়ে আমরা দেখি নাই যে সংসদ এতটা জমজমাট হতে পারে কিংবা সংসদের অধিবেশনগুলোর বক্তব্যের উপরে মানুষের এত বেশি আগ্রহ আছে। এটা এবার বুঝা গেছে। কিন্তু এই দেখেন, এই যে গত ২ মাসে যে অধিবেশনগুলো হয়েছে, এখানে সাংবাদিকদের সুরক্ষা নিয়ে, সাংবাদিকদের স্বাধীনতা নিয়ে, বিশেষ করে আমি যে বিষয়টি বলতে চাচ্ছিলাম যে সাগররুনি হত্যাকাণ্ড নিয়ে কজনই বা কথা বলেছে। কিন্তু দেখেন, আমরা এই সাগররুনি হত্যাকাণ্ড নিয়ে গত অন্তর্বর্তীকালীন সরকারের পরে এখনো এই গত ২ মাসের যে সরকার, সেখানেও আমরা অনেক কথা বলেছি। কিন্তু আমাদের প্রশ্ন, এই হত্যাকাণ্ডের বিচার কেন হয় না? বিচারের নামে যে প্রহসন হচ্ছে, এই প্রহসন কেন বন্ধ হয় না? এবং এখান থেকেই তো স্পষ্ট, এখান থেকেই স্পষ্ট সাংবাদিকদের স্বাধীনতা কতটুকু। আপনি কথা বলতে গেলেই আপনার উপর মামলা হবে, আপনাকে বিভিন্নভাবে আপনাকে বিভিন্ন ষড়যন্ত্র শিকার হতে হবে। সবকিছু মিলে এরকম অহরহ উদাহরণ আছে। জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, আপনার বাংলাদেশে আনাচে কানাচে মাঠ পর্যায়ে সাংবাদিকরা কতটা নির্যাতিত, কতটা নিপীড়িত। এখানে আমার প্রিয় ভাই আমিনুল ভাই আছেন সিলেটে, উনি সিলেটের কথা জানেন। এখানে আমাদের চট্টগ্রামের লিডার রয়েছেন, যিনি সাংবাদিকদেরকে নেতৃত্ব দিয়ে একটি জায়গায় তাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সোহাগ আরিফিন ভাই, তিনিও অনেক কিছু জানেন। এখানে আমাদের আরো একজন ভাইকে আমরা দেখতে পাচ্ছি, যদিও ওনার সাথে আমার পূর্বের এটা নেই, পরিচয়টি নেই, হয়তো বা ওনাকে আমি কোট করতে পারছি না। এবং গৌরাঙ্গ দাদাকে একটু বলে রাখতে চাই, গৌরাঙ্গ দাদা এমন একজন মানুষ যিনি এই নবীনগরের কথা দিয়ে অনেক সাংবাদিকদেরকে এখানে তার দুঃখ কষ্টের কথা তুলে ধরেছেন। কিন্তু আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন যে স্বাধীনতার বিষয়টি, স্বাধীনতার যে বিষয়টা, স্বাধীনতা আসলে কি? স্বাধীনতা মানেই আপনার যেখানে আমাদের দেশে মত প্রকাশের স্বাধীনতা খর্ব হয়, যেখানে আমাদের দেশের মানুষ মত প্রকাশ করতে ভয় পায়, সেখানে একজন সাংবাদিক কতটা স্বাধীন, সে প্রশ্ন কিন্তু সেখানেই আটকে যায়। আপনি যদি ওই মানদণ্ড থেকে চিন্তা করেন যে একটা মানুষ, আমি গত ২ দিন আগে বোধহয় একটি সংসদ অধিবেশনে একটি বক্তব্য শুনছিলাম, কিংবা একজন বিএনপির একজন এমপি তিনি বক্তব্য রাখছিলেন, পেছন থেকে একজন জুলাই যোদ্ধার বাবা তাকে স্টেজে দাঁড়িয়ে কিছু একটা বলছিল, তাদের একটা জুলাই সনদ নিয়ে তাকে একটা দাবি জানাচ্ছিল। কিন্তু সেই এমপি তাৎক্ষণিকভাবে সামনে ফিরে দাঁড়িয়ে একটি কথা বললেন
যে আগে মত প্রকাশের স্বাধীনতা ছিল না, এখন আপনি বলতে পাচ্ছেন এটাই স্বাধীনতা। তবে এটাই যদি হয়ে থাকে স্বাধীনতা, আমি এখানে একটু ছোট্ট উদাহরণ দিয়ে একটি প্রশ্ন টানতে চাই। আপনি বিএনপির এমপি হিসেবে যে কথা আপনি স্টেজে দাঁড়িয়ে বলছেন, আপনি উদাহরণ দিচ্ছেন মত প্রকাশের স্বাধীনতার কথা, কিন্তু গত কয়েকদিন আগে আমরা দেখতে পেয়েছি সময় টেলিভিশনে প্রশ্নপত্র ফাঁস নিয়ে একটি নিউজ হয়েছে, কিন্তু তার ঠিক কিছুক্ষণ পরেই ওই নিউজটি কিন্তু ডিলেট হয়ে যায়। যদিও সঙ্গত কারণে পরবর্তীতে আমি বিভিন্ন জায়গায় দেখতে পেয়েছি যে নিউজে ত্রুটিগত কোনো ধরনের তথ্যগত ত্রুটি ছিল, যে কারণে নিউজটি সরিয়ে নেওয়া হয়েছে, এবং এটি নিয়ে নাকি একটি তদন্ত কমিটিও গঠন হয়েছে, এবং এই তদন্ত কমিটির মাধ্যমে উচ্চ পর্যায়ের অনেকে চাকরি না গেলেও ন্যাশনাল এডিটর যিনি রয়েছেন তার নাকি কোনো না কোনো কারণে চাকরি গেছে। এরকম বিষয় আমি আসলে নট শিওর, বাট আমি এরকম একটি বিষয় শুনতে পেয়েছি। আসলে কি হয়েছে কি হয়নি সেটিতে আমি যাব না, আমি শুধু একটি বিষয় বলতে চাই, সত্য হোক মিথ্যা হোক, গণমাধ্যমে কোনো নিউজ যদি যায়, আমরা যেটি জানি, যাওয়ার পরে সেটির একটি প্রতিবাদ দেওয়ার জায়গা থাকে সংশ্লিষ্ট যাদের বিরুদ্ধে অভিযোগটুকু উঠেছে, এবং সেটিকে কারেকশন করে সেটি প্রচারের একটা বিষয় থাকে। আপনি কোনো ধরনের কারেকশন না দিয়ে, তথ্যগত ত্রুটির নাম দিয়ে কিংবা কোনো ধরনের শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে যদি আপনি সেটি ডিলিট করেন, তাহলে বুঝতে হবে এখানে স্বাধীনতা নামক যে প্রশ্নের যে বিষয় নিয়ে আমরা কথা বলছি সেটির কোনো না কোনো জায়গায় ঘাটতি রয়েছে। আর আশা করি, ওই একটি কথা আছে, সমাজদারকে দিয়ে ইশারা হি কাফি হ্যায়। আমি টকশোতে এসেছি, আমিও আসলে আজকে এই নবীনগরের কথায় অনেক কথাই চাইলে বলতে পারি, কিন্তু হয়তো উপস্থাপকের যে দায়বদ্ধতা, সীমাবদ্ধতার যে জায়গা রয়েছে, সে সীমাবদ্ধতার গণ্ডি একজন এখানে উনি উনি হোস্ট, আমি গেস্ট, গেস্ট হিসেবে কিন্তু সেই গণ্ডি আমি পেরোতে পারি না। এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং পাশাপাশি আমার এই কথার দ্বারাই আমি, যারা এই নবীনগরের কথা দর্শক আছেন, তাদেরকে একটি মেসেজ দিতে চাই। আমি আসলে খুব বেশি কিছু বলবো না, তারাই এখানে এসে কমেন্ট করুক যে সাংবাদিকরা কতটুকু স্বাধীন, কারণ তারা দেখছে। আগে একটি সময় ছিল, গত 16 বছর মানুষকে যা দেখানো হয়েছে তা দেখেছে। এখনো একই প্রক্রিয়ায় আছে কিনা এই প্রশ্ন নিয়ে, এই প্রশ্ন রেখেই আপনার আরেকটি টকশোর পর্ব করা যেতে পারে। আর যদি স্বাধীনতার কথা বলি, আমি এক কথাই বলবো, বাংলাদেশের গণমাধ্যম কর্মীরা আসলেই স্বাধীন নয়। তারা যদি স্বাধীনভাবে কাজ করত, তারা আজকে দেখেন বিশ্ব গণমাধ্যম মুক্ত গণমাধ্যম দিবসে, আপনি দেখেন বিশ্বের পয়লা বৈশাখ, আমাদের বাংলাদেশের প্রাণের উৎসব হচ্ছে বাঙালিদের পয়লা বৈশাখ। হ্যাঁ, বাঙালিরা কিন্তু সেটি স্বতঃস্ফূর্ত ভাবে পালন করে। ঈদ আসলে কিন্তু আমরা ধর্মীয় ভাবে ঈদটা পালন করি। কিন্তু সাংবাদিকদের আজকে কজনকে আপনি দেখেছেন? এই যে বললাম একটু আগে, সিআরএ শুধু প্রোগ্রাম করেছে, তাহলে প্রেস ক্লাব কোথায় গেল? চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন কোথায় গেল? মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন কোথায় গেল? এই যে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, আমার মনে হয় না অনেক সাংবাদিকরাও আসলে জানে। আমি উইথ ডিউ রেসপেক্ট এটা বলতে চাই, অনেকে কত তারিখ বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস এটাও জানে না। কিন্তু সবাই এটা জানে যে আমি সত্য সাংবাদিকতা করতে গেলে আমি বিপদগ্রস্ত হব। আমি সত্য সাংবাদিকতা করতে গেলে, সত্য তুলে ধরতে গেলে কোনো না কোনো মাফিয়ার কবলে আমাকে পড়তে হবে, কোনো না কোনো মামলার শিকার আমাকে হতে হবে, কিংবা সেখানে রাজনৈতিকভাবে আমাকে জড়িয়ে কোনো একটি মিথ্যা মামলায় আমাকে জড়িয়ে দেওয়ার একটা প্রয়াস থাকতে পারে। এটা একটা সংস্কৃতি লেনিন ভাই, হয়ে গেছে বিশ্ব একদম লেনিন ভাই, আমি আমি একটু যদি আপনাকে জাস্ট মানে যেহেতু আলোচকের সংখ্যাটা বেড়ে গেছে, আমাদের একটু সংক্ষেপে আমাদের কথাগুলো তুলে ধরতে হবে। আপনাকে আমি জাস্ট 30 সেকেন্ড সময় দেব। এই যে আপনি শেষের দিকে একটি কথা বললেন যে সত্য সাংবাদিকতা করতে গেলে আমাকে বিপদগ্রস্ত হতে হবে। আমি আজকের বিষয়বস্তুর আলোকে যেটি আমি যদি আপনাকে ছোট্ট করে প্রশ্ন করি, আমি বলেছি যে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশের সাংবাদিকরা আজ কতটা স্বাধীন। আমি যদি আপনাকে বলি লেনিন, আপনি কতটা স্বাধীন এই মুহূর্তে কি বলবেন? 30 সেকেন্ড। আমি 30 সেকেন্ড খুব কঠিন একটি সময়ের গণ্ডি আমাকে বেঁধে দিয়েছেন। তবে আমি এতটুকু বলবো, আমি স্বাধীন নই। কেন স্বাধীন নই এটি সোহাগ আরফিন ভাই খুব ভালো করেই জানেন। তবে চেষ্টা করি, আমার মনে হয় যেহেতু আমি আমার মনে মনে হয় যে আমার মনে হয় লেনিন, আমরা উত্তরটা পেয়ে গেছি। যেহেতু আপনি বলেছেন জাস্ট খানিকটা আগে যে সত্য সাংবাদিকতা করতে গেলেই আমাকে বিপদগ্রস্ত হতে হয়, এবং যখনই আমি পাল্টা প্রশ্ন করেছি যে আপনি আসলে কতটা স্বাধীন, আপনি বললেন যে না, আপনি স্বাধীন না। এর মধ্য দিয়ে আমার মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটের পুরো চিত্রটা আপনি তুলে ধরেছেন ছোট্ট একটি কথার মধ্য দিয়ে। আমি একটু সিলেটে আসতে চাই। আহমেদ নূর ভাই, তাকে পাওয়াটা খুব কষ্টকর। আমার সৌভাগ্য যে নবীনগরের কথা ছোট্ট এই আয়োজনে তার মতো এত বড় একজন প্রবীণ, এবং আমি বলবো সিলেটের মধ্যে সবচেয়ে আলোচিত সফল একজন সার্থক সাংবাদিক আহমেদ নূর। দীর্ঘদিন যিনি প্রথম আলো, কালের কণ্ঠ কিংবা বড় বড় কাগজে কাজ করেছেন, এবং এখন আগামী সময়ের মতো একটি খুব মানে কি বলবো, হাঁক ডাক দিয়ে যে পত্রিকাটি বাজারে আসছে সেই পত্রিকাটির আবাসিক সম্পাদক হিসেবে যুক্ত হয়েছেন। আহমেদ নূর ভাই, আরেকবার সেলুট জানিয়ে আমি আপনাকে দুটো বিষয়, নিশ্চয়ই আপনি শুনেছেন লেনিনের কথা, তরুণ সাংবাদিক বন্ধু যেভাবে 4 ছক্কা সমানে পেটাচ্ছিলেন, অসাধারণ বাগ্মিতাই।
আমি আপনাকে যদি বলি, যেটি আমি বলেছিলাম লেনিনকে, যে ডেইলি স্টার আজকে তার একটি বড় শিরোনাম করেছিল, বাংলাদেশে সব সরকারের আমলেই সাংবাদিকরা স্বাধীন ছিলেন না এবং সাংবাদিকরা বারবারই হয়রানির শিকার হয়েছে। এটি ডেইলি স্টার, বাংলাদেশের অত্যন্ত প্রভাবশালী মাহফুজা নামের পত্রিকা। আজকে আমরা দেখেছি বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম হতে, সেটি হচ্ছে যে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের এজলাসে সাংবাদিকদের প্রবেশাতে নিষেধাজ্ঞা ছিল না, এখনো আছে। তার জন্য সুপ্রিম কোর্টের সাংবাদিকরা আজকে প্রতিবাদ করেছে। এই হচ্ছে সাংবাদিকতার স্বাধীনতার নমুনা, যেখানে সাংবাদিকদের অধিকার আদায়ে সুপ্রিম কোর্টের মতো সর্বোচ্চ আদালতের বারান্দায় দাঁড়িয়ে আপিল বিভাগে প্রবেশ করবার জন্য, তাদের অধিকার ফিরে পাওয়ার জন্য তাদেরকে মানববন্ধন করতে হয়েছে, মিছিল করতে হয়েছে। এই হচ্ছে স্বাধীনতা। টিআইবি বলছে, বাংলাদেশের সবচেয়ে বড় যে যেটা মানে সাহস করে কথা বলে, সেই টিআইবি বলছে গত ১.৫ বছরে বিতর্কিত ডক্টর ইউনূস তার ১.৫ বছরের ঘৃণ্য শাসনামলে, বিতর্কিত এই প্রশ্নবিদ্ধ শাসনামলে ৪৯৬ জন সাংবাদিক মামলা হামলায় নির্যাতনের শিকার হয়েছে। কে বলছে? টিআইবি, একটি বিখ্যাত সংগঠন যেটি দুর্নীতির বিরুদ্ধে তারা জিরো টলারেন্স। বলা হচ্ছে ইউনূসের আমলে অনেক সাংবাদিক এতটা হামলা মামলার নির্যাতনের শিকার হয়েছেন এবং এখনো অসংখ্য নিরপরাধ সাংবাদিক, হত্যা মামলার মতো একটি মামলায় বহু সংখ্যক সাংবাদিক এখনো জেলে আছেন। অনেকে জেল খাটছেন, অনেকে লাপাত্তা। ১.৫ বছরে ওই সমস্ত সাংবাদিকদের বিরুদ্ধে এখন পর্যন্ত একটি অভিযোগ কি বিগত সরকার, বর্তমান সরকার দাঁড় করাতে পারেনি। বর্তমানের টিআইবির আরেকটি তথ্য বলছে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশে সাংবাদিকদের অবস্থান ১৫২ নম্বরে। আমরা কিন্তু ১০০-র ভিতরে ঢুকতে পারিনি। আমাদের সাংবাদিকতাটা কোন পর্যায়ে আছে, এগুলো তথ্যবহুল আলোচনা। আমি ছোট্ট একটা ক্লিপ, আজকে কালের কণ্ঠে একাধিক রিপোর্ট হয়েছে, আমি ছোট্ট একটা আপনাদের সবার জন্য, বিশেষ করে নূর ভাইয়ের জন্য আমি একটু শোনাবো, যদি আপনারা একটু শুনে এটার উপর কথা বলেন। নিশ্চিত করা হয়েছে। মুরব্বী অধ্যাপক ডক্টর ইউনূস ক্ষমতা গ্রহণের পর বলেছিলেন, আপনারা মন খুলে সমালোচনা করুন, কিন্তু গণমাধ্যমের ক্ষেত্রে গল্পটা হয়ে যায় উল্টো। আমরা সবাইকে বলে দিয়েছি, আপনারা মন খুলে আমাদের সমালোচনা করুন, আমরা সবার মতামতের প্রতি শ্রদ্ধাশীল। অন্তর্বর্তী সরকারের আমলে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবেদন করলেই বা বিপক্ষে গেলেই বলা হতো ফেসিবাদের দোসর। এই অজুহাতে এমনকি যে কোনো নির্যাতন করাও যেন জায়েজ ছিল। ইউনূসের শাসনামলের মতো এভাবে সাংবাদিকতার টুটি চেপে ধরা আর কোনো সরকার করেননি। হয়রানির কারণ ছিল ইউনূস উপদেষ্টারা ও তাদের অনুসারীদের অন্যায় আড়াল করে রাখা। ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের দিন বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত বঙ্গভবনের সামনে দায়িত্ব পালন করছিলেন ৭১ টেলিভিশনের জ্যেষ্ঠ সাংবাদিক শাহনাজ শারমিন। সেখান থেকে তিনি লাইভ সম্প্রচার করেন। কিন্তু একই দিন বিকেলে মিরপুরের ভাসানটেক এলাকায় এক যুবক গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার ঘটনায় দায়ের করা একটি হত্যা মামলায় অন্যদের সঙ্গে তাঁকেও আসামি করা হয়েছে। প্রশ্ন উঠেছে, একই ব্যক্তি কিভাবে একই সময়ে দুই জায়গায় থাকতে পারেন? সাংবাদিক দম্পতি ৭১ টেলিভিশনের সাবেক বার্তা প্রধান শাকিল আহমেদ ও সাবেক প্রধান প্রতিবেদক ও উপস্থাপক ফারজানা রূপাকে ২০২৪ সালের ২১ আগস্ট আটক করা হয়। ১.৫ বছরের বেশি সময় ধরে তারা কারাগারে আছেন, এখনো জামিন পাননি। একই বছর সেপ্টেম্বরে ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত এলাকা থেকে আটক হন ৭১ টেলিভিশনের সাবেক প্রধান সম্পাদক মোজাম্মেল বাবু এবং ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত। পরে জুলাই গণঅভ্যুত্থানের সময় হওয়া কয়েকটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়। গত বছরের ডিসেম্বরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জাতীয় প্রেস ক্লাব ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি শওকত মাহমুদ গ্রেপ্তার হন। এই এভিয়েটো টাইপের সানগ্লাস গুলো শুধু সানগ্লাস নয়, এটা একটা ইমোশন। এটা তাদের জন্য যারা নিজের চোখে পৃথিবীকে দেখে অন্যভাবে, যারা ক্লাসি, কনফিডেন্স আর নিজের স্টাইল নিয়ে আপোষ করে। 10টা সেকেন্ড আমি একটু জাস্ট বিজ্ঞাপনটা চলে যাব, বাকি 1 মিনিটের নিউজটা আছে। তাদের জন্য
বৈষম্য বিরোধী আন্দোলনের সময় দায়ের করা একটি হত্যা মামলায় গত বছরের আগস্টে মাই টিভির চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। নতুন নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পর গত 14ই মার্চ জ্যেষ্ঠ সাংবাদিক আনিস আলমগীর জামিন পেয়েছেন। 2025 সালের 14ই ডিসেম্বর রাতে রাজধানীর ধানমন্ডির একটি ব্যায়ামাগার থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছিল। প্রথমে সন্ত্রাস বিরোধী আইন ও পরে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল। এছাড়া 2024 সালের অক্টোবরে গ্রেপ্তার হন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ জামাল হোসাইন। পরে তিনি জামিনে মুক্তি পান। গত বছর আগস্টে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও সংবিধান নিয়ে আয়োজিত একটি গোল টেবিল বৈঠকে অংশ নিতে গিয়ে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেপ্তার হন সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না। 3 মাস পর তিনি জামিনে মুক্তি পান। এছাড়া চট্টগ্রামে 28 সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন। 2024 সালের ডিসেম্বরে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনার পর নিরাপত্তার কারণ দেখিয়ে অন্তর্বর্তী সরকারের আমলে 3 দফায় 167 জন সাংবাদিকের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হয়। সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি আরোপ করা হয়। পাইলস, অর্শ গ্যাস, অ্যানাল ফিসার এবং ফিস্টুলা এই রোগগুলো নিয়ে ধুকে ধুকে যারা কষ্ট করছেন, আমি প্রায় 5টি বছর যাবত আপনাদের খেদমতে আর 5 সেকেন্ড 64 জেলায় এছাড়া 2024 সালের অক্টোবরে গ্রেপ্তার হন ঢাকার সারা দেশে 496 জন সাংবাদিক হয়রানির শিকার হয়েছেন। এদের মধ্যে 266 জনকে অভ্যুত্থান সংক্রান্ত হত্যা বা সহিংসতার মামলায় আসামি করা হয়েছে। গত বছরের 4 আগস্ট এ তথ্য প্রকাশ করে সংস্থাটি। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি ও মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, বিনা বিচারে কাউকে আটকে রাখা এবং দিনের পর দিন জামিন না দেওয়া সমীচীন নয়। বিএনপি সরকার ক্ষমতায় আসার পর এখন জামিন পাওয়ার আশা দেখছেন অন্তর্বর্তী সরকারের শাসনামলে গ্রেপ্তার হওয়া সাংবাদিকরা। 2026 সালের বিশ্ব গণমাধ্যম দিবস এমন এক সময় পালিত হচ্ছে যখন প্রতিবেদনে দেখা যাচ্ছে গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান আরো অবনমন হয়ে 180টি দেশের মধ্যে 152তম স্থানে নেমে এসেছে। সেই সাথে উপহাসের মতো নীরবে প্রতিধ্বনিত হচ্ছে মুরব্বী অধ্যাপকের সেই কথাটি, আপনারা মন খুলে সমালোচনা করুন। আমানত হাউসিন খান, কালের কণ্ঠ। চলে যাচ্ছে আহমেদ নূর ভাইয়ের কাছে। আহমেদ নূর ভাই, আজকের বিষয়বস্তু বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশে সাংবাদিকরা আজ কতটা স্বাধীন। যদি আপনাকে বলি, নতুন একটি বিশাল বিগ বাজেটের পত্রিকা আগামী সময়ে সিলেটের আবাসিক সম্পাদকের মতো একটি গুরুদায়িত্ব নিয়ে আপনি কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবেন কালের কণ্ঠের এরকম একটি রিপোর্ট শোনার পর? আহমেদ নূর। ধন্যবাদ গৌরাঙ্গ, ধন্যবাদ আপনাকে গৌরাঙ্গদা, আজকে এই অনুষ্ঠানে আমাকে যুক্ত করার সুযোগ করে দেওয়ার জন্য। সোহাগ ভাই আছেন, লেনিন খুব ভালো বললেন। আমি আসলে নেটওয়ার্ক জনিত একটা সমস্যায় আছি, মানে সবকিছু স্পষ্ট শুনতেও পাচ্ছি না, আপনারা হয়তো আমার কথা শুনতে পাচ্ছেন না। তো যাই বলার আমি এই মুহূর্তেই বলে ফেলবো আর কি। না নূর ভাই, আমরা কিন্তু পরিষ্কার শুনতে পাচ্ছি আপনাকে। নূর ভাই, আমরা পরিষ্কার শুনতে পাচ্ছি আপনাকে, একদম পরিষ্কার। আচ্ছা, যাই হোক, আমি একবারেই বলে নেই, ডেইলি স্টারের যে বক্তব্যটা বললেন বা আজকে কালের কণ্ঠে যেটা হয়েছে, এটাই তো সত্য, এটাই তো বাস্তবতা। এখন আমাদের আজকের বিষয় হলো মুক্ত গণমাধ্যম দিবসে আমরা কতটা স্বাধীন। আসলে আমরা সবসময় স্বাধীন ছিলাম,
এটা আমি বললাম যে সবসময় স্বাধীন ছিলাম, অথবা বলতে পারেন কোনো সময় স্বাধীন ছিলাম না। সব সরকারই বলেন, যখনই আসেন তারা সবাই বলেন যে আপনারা মুক্তভাবে লিখবেন, স্বাধীনভাবে কাজ করবেন। ওই যে অন্তর্বর্তী সরকারের কথা বললেন লেনিন, যে আপনারা মন খুলে সমালোচনা করেন। আরে মন খুলে করবো কি, হাত খুলে তো সমালোচনা করতে পারেনি। প্রশ্ন করেছি, এটাই হলো আমার অধিকার। আমি লিখতে পারবো না, উত্তর দিতে পারবো না, এটা কোন ধরনের স্বাধীনতা? ওই যে হইল যে আপনার বলেন এই আওয়ামী লীগের সরকার বলেন, বিএনপির আগের সরকার বলেন, এর আগের সরকার বলেন, আমরা সব সময় মোটামুটি স্বাধীন ছিলাম, অথবা আমরা কোনো সময় স্বাধীন ছিলাম না। এটাই হলো চরম বাস্তবতা। এখন কথা হলো যে আপনি বলছেন যে আমরা একটা নতুন কাগজ নিয়ে আসছি, কতটুকু স্বাধীন থাকবো, কতটুকু পারবো না, এটা আপনারা সবাই জানেন। সোহাগ ভাই তো আরো ভালো জানেন, আপনি ভালো জানেন। কারণ আমরা সাংবাদিকরা তো সবসময় এটা করে থাকি। আমরা যখন লিখি চিন্তা করি। আমি এই যে আপনার এই বছরই এই গণমাধ্যম সম্মেলনে গিয়েছিলাম ঢাকায়, নোয়াব এবং এডিটর্স সম্পাদক পরিষদ করেছিল। একটা বিষয় তখন বলেছিলাম, এই যে ডেইলি স্টারে হামলা হলো, অন্তর্বর্তী সরকার ছিল, এটা কি ঠেকানো যেত না? সম্পাদক যে করেছেন ডেইলি স্টার, একটা জিনিস মনে করেন, ডেইলি স্টার প্রথম আলোর মতো পত্রিকায় যদি হামলা হয়, সেখানে যদি তাদের রক্ষা করার জন্য কেউ যেতে পারে না, যারা আঞ্চলিক পর্যায়ে আমরা কাজ করি, আমাদের তো আর রক্ষা করবে কে? আমরা কোথায়? তাদের কাছে তো আমরা নস্যি। এটা একটা বিষয়। দ্বিতীয়ত হলো, সেখানে আমি বলেছিলাম যে দেখেন এটার পিছনে অনেকগুলো কাজ আছে। এখন এই বিষয়গুলো আমাদের খুঁজে বের করতে হবে, কেন এগুলো হচ্ছে, এবং সেটা যে শুধু সংবাদ প্রকাশের জন্য সেটাও না। এখন সাংবাদিকদের সুরক্ষার জন্য আমাদেরকে এই অনেকগুলো সংগঠন আছে, কিন্তু দেখা যাচ্ছে সেখানে মত পথ বিভিন্ন ভিন্নতার কারণে আমরা হয়তো নিজেরা এগিয়ে যেতে পারছি না। এখন এই প্রশ্নটা এসেছে যে আমরা সবাই মিলে আমাদের স্বাধীনতার জন্য আলোচনা করব, আমরা স্বাধীনভাবে কাজ করার জন্য আমরা ফাইট করব, সবকিছু মিলিয়ে। কিন্তু কতটুকু পারবো সেটুকুই আমাদের সন্দিহান আছি। কারণ এই যে এতজন সাংবাদিক জেলে, যেটা আজকে আপনি কালের কণ্ঠে যেটা শোনালেন, দেখেন সাংবাদিক জেলে যেতে পারেন, সেটা তার রিপোর্টের জন্য যাবেন, ভুল কিছু হলে, অন্য কিছু হলে, কোনো অপরাধ করলে সেটা হবে। কিন্তু একজন সাংবাদিক হত্যা মামলায় ঢুকবে, এটা কেমন কথা? এটা তো এই অন্তর্বর্তী সরকার ঢুকাইছে, এরাই মামলা করেছে। এখন সাংবাদিকরা তো হত্যা করতে পারে না। আরে ভাই, আমি লিখতে পারি, লিখে এটা রাষ্ট্রদ্রোহ হতে পারে, এইরকম তো অতীতে হয়েছে, রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে, কিন্তু আপনি হত্যা মামলা ঢুকিয়ে দিবেন, আজকে 1.5 বছরে একটা চার্জ ফ্রেম করতে পারবেন না, এটা কি ধরনের কথা? তো সাংবাদিকরা তো এই অন্তর্বর্তী সরকার যেটা বলছিলেন, এই যে আমাদের উম, তো বহুল কাঙ্ক্ষিত ছাত্র জনতা আন্দোলনের পর আসলেন, কিন্তু যতটুকু আশা মানুষ করেছিল তার চেয়ে বেশি হতাশা নিয়ে মানুষ এখন আছে। কারণ সেই সময় সংবাদপত্রের স্বাধীনতা ছিল না। নূর ভাই, একটু একটু থামাই 10 সেকেন্ড। আমাদের সঙ্গে এই মুহূর্তে যুক্ত হয়েছেন কালের কণ্ঠে মাল্টিমিডিয়ার আমাদের নিউজ এডিটর, দুঃখিত, আপনার খুব প্রিয় মানুষ, একসময় আমাদের গুরু ছিলেন প্রথম আলোতে, তিনি এখন কালের কণ্ঠের নিউজ এডিটর, প্রিয় গাউস রহমান পিয়াস ভাই। পিয়াস দা, আপনাকে স্বাগত জানাচ্ছি। কথা বলছেন আমাদের সিলেটের আহমেদ নূর ভাই, একসময় প্রথম আলোর যিনি তারকা সাংবাদিক ছিলেন। জি নূর ভাই বলেন। নূর ভাই একটু আনমিউট হতে হবে, আপনি বোধহয় মিউট হয়ে গেছেন, আপনি বোধহয় মিউট হয়ে গেছেন, একটু আনমিউট হতে হবে। না, হ্যাঁ, আসল কথা, পিয়াস ভাইকে ধন্যবাদ, এসেছেন, আলোচনা করবেন। আমি খুব বেশিক্ষণ থাকতে পারবো না, নেটওয়ার্ক সমস্যায় আছি। যাই হোক, আসল আমি প্রোগ্রামটা শুনবো আমি পরে। এখন কথা হলো একটাই, যে আসলে স্বাধীন আমরা সব সময়, না হলে আমরা কোন সময় স্বাধীন ছিলাম না। এখন কিভাবে স্বাধীন থাকবো, এখন কতটুকু করতে পারবো, সেই বিষয়গুলো আমাদের সোহাগ ভাইকে ভাবতে হবে, জাতীয় নেতৃবৃন্দ যারা আছে তাদের ভাবতে হবে, নোয়াবকে ভাবতে হবে, সদস্য পরিষদকে ভাবতে হবে। এখন এই বিষয়গুলো তো আমাদেরকে অনেক কিছু শিক্ষা দেয়। কারণ সাংবাদিকরা এখন হত্যা মামলায় জেলে আছে, কেন থাকবে? চার্জ ফ্রেম করতে পারছেন না। কালের কণ্ঠের রিপোর্টটা তো একবারে বিশ্লেষণধর্মী এবং সবকিছু তুলে ধরা হয়েছে, কারা কখন কিভাবে কেন গ্রেফতার হয়েছেন। কিন্তু
এখানে তো কেউই সংবাদ লেখার জন্য বা সাংবাদিকতার জন্য গ্রেপ্তার হন নাই, তাদেরকে হত্যা মামলা দেখানো হচ্ছে। আমার কথা হলো, আমাদের সাংবাদিকদের মধ্যে অনেক ভুলভ্রান্তি আছে। আমরা নিজেরাও রাজনৈতিক দলের পেছন লেজুর ভিত্তি করেছি, দলগুলো ব্যবহার করেছে। তো যারা করেছেন সেটার তো অন্য বিচার হতে পারে, কিন্তু আপনি হত্যা মামলা ঢুকিয়ে দিবেন সেটা তো হতে পারে না। সুতরাং আমাদের কিছু সাংবাদিক আছেন, তারা দলীয় কর্মী হিসেবে কাজ করেছেন, বুঝে হোক না বুঝেই করেছেন, আবার অনেকে বুঝে না বুঝে করেছেন, আবার অনেকে অর্থ বিভাবক হয়েছেন, সেটাও আছে। থাকলে সেটা নিয়ে আপনি ধরেন দুর্নীতি কমিশন আছে, আরো অনেক কিছু আছে, সেটা করেন। যদি তিনি অবৈধভাবে অর্থ উপার্জন করে থাকেন সেটা বিচার করেন, কিন্তু হত্যা মামলা কেন? সাংবাদিক হত্যা করে কেন? যারা হাতে কলম সে হত্যা করবে কিভাবে? এটাই একটা বড় প্রশ্ন। তো এই বিষয়গুলো নিয়ে আমাদের ভাবতে হবে। আজকে মুক্ত গণমাধ্যম দিবসে আমাদের এটাই চিন্তা ভাবনা বা একান্ত প্রত্যাশা থাকবে, আমাদের সব নেতৃবৃন্দ, চট্টগ্রাম এই যে সোহাগ ভাই আছেন, ঢাকায় যারা আছেন, সবাই মিলে আমরা একটা প্ল্যাটফর্মে যুক্ত হই। এই যেই বলুক, এই যেটা লেনিন যে বলেছেন, স্বাধীনতা কেউ কাউকে দেয় না, আদায় করে নিতে হয়। ওরা সবাই বলে স্বাধীন, আমরা তো সবসময় স্বাধীন, বললাম না, কিন্তু সবসময় পরাধীন। তো সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করে আমরা যদি এটা করতে পারি, তাহলে হয়তো আমরা কিছুটা হলেও একটু ভালো পরিবেশে যেতে পারবো। আর বাকিটা প্রিয়াস ভাই খুব ভালো বলতে পারবে। আমি তাহলে বিদায় নেই, আসলে খুব একটা সংকটে আছি, শুধু আপনার জন্য এসেছি। আর নূর ভাই, আপনি কিছুটা সময় থাকবেন, যেহেতু আমাদের গাউস রহমান পিয়াসদা যুক্ত হয়েছেন, আপনার প্রবীণ আপনার কি বলবো, মানে সাবেক একজন কলিগ। দীর্ঘদিন আপনি কালেকণ্ঠ কাজ করেছেন, আপনি প্রথম আলোতে কাজ করেছেন, দুটোতে কাজ করতে গিয়ে পিয়াস ভাইয়ের সঙ্গে আপনার দীর্ঘদিনের একটি সম্পর্ক রয়েছে। আমরা আশা করবো কয়েকটা মিনিট থাকবেন। আমরা একটু আসতে চাই একটু কিশোরগঞ্জে। কিশোরগঞ্জ থেকে আমাদের একজন তরুণ সাংবাদিক বন্ধু যুক্ত হয়েছেন। তিনি কালেকণ্ঠে মাল্টিমিডিয়ায় কাজ করেন এবং আমাদের বিএসসিরও একজন কেন্দ্রীয় নেতা। অত্যন্ত দুর্দান্ত আলোচনা করেন। অনেকদিন পর এসছেন সাইদুর রহমান নাইম। আমি আপনাকে বলবো যে একটি আ দুর্দান্ত পয়েন্ট ধরিয়ে দিয়েছেন আমাদের আহমেদ নূর ভাই, অত্যন্ত প্রবীণ সাংবাদিক। তিনি বলেছেন যে, "সাংবাদিকরা কলম দিয়ে তো আর খুন করতে পারেন না।" এই যে বিগত বিতর্কিত, প্রশ্নবিদ্ধ এবং অত্যন্ত ন্যাক্কারজনক সরকারটির প্রধান ছিলেন ডক্টর ইউনূস। তার আমলে যেভাবে সাংবাদিকরা নির্যাতিত হয়েছে, এবং কালের কণ্ঠে যেহেতু আপনি কাজ করেন, আপনি একটু আগে কালের কণ্ঠে মাল্টিমিডিয়া রিপোর্টটা আপনি দেখেছেন, শুনেছেন, এবং এই রিপোর্টে টিআইবি বলছে তার সাতশ নম্বরে ৪৯৬ জন, নিয়ার অ্যাবাউট 500 500 সাংবাদিক নির্যাতন, মামলা, হামলায় পর্যদস্ত ছিল। এরকম একটি অবস্থায় আমরা আজকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করছি। নতুন একটি গণতান্ত্রিক সরকারের আমলে, যেই সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তার ১ম যে ভাষণটা আমি শুনেছিলাম, আমার কাছে মনে হয়েছিল দ্যাট ওয়াজ দ্য বেস্ট স্পিচ। এত সুন্দর ভাষণ। তিনি বলেছিলেন যে সাংবাদিকরা সব হাত খুলে লিখবে, আমাকে কে ভোট দিল, কে ভোট দিল না সেটা বড় বিষয় না। আ আপনারা মন খুলে সমালোচনা করবেন। সেই সময় যখন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সমালোচনা করে কেউ কিছু লিখে, কেউ ওটা লাইক দেয়, কেউ শেয়ার করে, এরকম ঘটনায় কিন্তু একাধিক ব্যক্তি ইতিমধ্যে জেলে গেছেন, আপনি জানেন নাই। এবং সাংবাদিকরা আজকে বিভক্ত বলেই কিন্তু, এই যে একটু আগে একটু ইঙ্গিত দিলেন আমাদের আহমেদের নূর ভাই, যে সাংবাদিকরা আজকে বিভক্ত রাজনৈতিকভাবে লেজুর বৃত্তির সঙ্গে, কেউ বিএনপি না, কেউ আওয়ামী লীগ না। যে কারণে এত বড় ঘটনার পরেও কিন্তু আমরা প্রতিবাদ করতে পারি না। এই অবস্থায় আসলে সাংবাদিকতার যে কথাটি আজকে বলা হয়েছে বিশ্ব গণমাধ্যম মুক্ত গণমাধ্যম দিবসে, যে বাংলাদেশে আসলে আমরা কতটা স্বাধীন। আপনি কিশোরগঞ্জে কতটা স্বাধীনভাবে কাজ করছেন? কালের মতো একটি প্রভাবশালী দৈনিকে কি বলবেন? সাইদুর রহমান নাইম। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আর দারুণ আলোচনা চলছিল। আজকে যারা অতিথি উপস্থিত হয়েছেন সবাইকে আমার সালাম, এবং প্রবীণ সাংবাদিক দুজন উপস্থিত হয়েছেন, যাদেরকে পেয়ে আমরা উচ্ছ্বাসিত, এবং যাদের প্রতিটি কথা আমাদের কাছে ঐতিহাসিক বইয়ের বাণীর মতোই আমাদের কাছে মনে হয়, এবং দুর্দান্ত আলোচনা করে থাকেন আমাদের সিনিয়র সাংবাদিক জনাব গাউস রহমান পিয়ার সাহেব। ওনার আলোচনা মণিমুক্তার মতো আমাদের অন্তরে গেঁথে থাকে। আমাদের সিলেটের একজন সিনিয়র সাংবাদিক, ওনার প্রতিটি কথাই মনে হচ্ছিল যেন ইতিহাসের প্রতিটি বাক্য বের হচ্ছে। এগুলি হচ্ছে মাঠ পর্যায়ের আসলে বাস্তবতা। আর স্বাধীনতার কথা আপনি বলেছেন, আমি ডক্টর ইউনূস সাহেবকে আরো একটি নোবেল দিতে চাই। অনেকগুলি নোবেল উনি প্রাপ্যার যোগ্য। বিশেষ করে আরো একটি নোবেল দিতে চাই এই কারণে, যিনি সাংবাদিক নির্যাতনে চ্যাম্পিয়ন হয়েছেন।
এই ক্ষেত্রে কোনো নোবেল যদি পৃথিবীতে থাকে সেটাও দেওয়া যায় কিনা, সেটাও দাবি জানাচ্ছে আপনাদের কাছে। এছাড়া এই যে ভয়ের সংস্কৃতি, ফেসিবাদ ট্যাগ দেওয়া, বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতনের স্টিম রুলার চালিয়ে তিনি এই বিষয়েও কিন্তু আরো একটি নোবেল পেতে পারেন। অতএব আমি মনে করি যে গত যে 18টি মাস বা তার চেয়েও বেশি দুঃশাসন, নির্যাতন এবং মত প্রকাশের স্বাধীনতাকে চরমভাবে বাধাগ্রস্ত করা হয়েছে। বিশেষ করে এই যে মব কালচার, মানুষের মুখে টুটি চেপে ধরা, কষ্টিপ লাগিয়ে দেওয়া, কেউ হাঁটতে বের হলে আতঙ্কে থাকে পিছনে কেউ ভূতের মতো এসে ধরে নিয়ে যায় কিনা। অতএব যারা মুক্ত চিন্তার মানুষ, যারা গণতান্ত্রিক চিন্তা চেতনা সৃজনশীল মানুষ, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সন্ধ্যা, এমনকি চা খেতে পর্যন্ত বের হননি, আতঙ্কে তাদেরকে গ্রাস করেছিল। এটাই কি আপনি কি এই সুন্দর সাংবাদিকতা বা মন খুলে সমালোচনার ফল? যারা সন্ধ্যার পরে হাঁটতে একসময় ভূতের ভয় করত, কিন্তু আমরা দেখেছি গত সময়গুলিতে মব কালচারের ভয়। এটাই কি আসলে মন খুলে লেখা বা বলার স্বাধীনতা? আর আমরা বিগত সময়ের অনেকেই উদাহরণ টানেন যে আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান সাহেবকে বিনা বিচারে আটকে রাখা হয়েছে, অত্যাচার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। এই কারণে বিগত সরকারকে অনেকেই ফেসিবাদ বলে থাকে, বিভিন্ন বলে থাকে। তাহলে গত যে 21টি মাস গেল তাদের কি কোন সংজ্ঞায়িত করবেন? তারা তো ফেসিবাদের দাদা হয়ে যাবে, ফেসিবাদের বাপমা হয়ে যাবে। কারণ তাদের প্রতিটি কর্মকাণ্ড যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে হিসাব করা হয়, তাহলে তো তারা মানে ফেসিবাদের আহ, ঐতিহাসিক ফেসিবাদ হয়ে যায়, ফেসিবাদের দাদা হয়ে যায়। অতএব আমি মনে করি যে মন্দ কাজকে মন্দ কাজ দিয়ে মোকাবেলাকে ভদ্রতা বলে না। বিগত সময়গুলিতে যদি আপনি একটি ইতিহাস সৃষ্টি করতে পারতেন যে আপনাদের যারা আদর্শের বিরোধী তাদেরকে এভাবে আটকে না রেখে, তাদেরকে বাহিরে রেখে, আপনি তাদের যদি কোনো অপরাধ থাকে অথবা কোনো ধরনের অন্য কোনো মানে আইন ভঙ্গ করে থাকে, তাদেরকে যথাযথ আইনে বিচার করা যেত অথবা অন্য কোনো ভাবে করা যেত। কিন্তু এইভাবে হত্যা মামলায় একজন সাংবাদিক, কবি, সাহিত্যিক, লেখক তারা হত্যা করবে, এটা হচ্ছে হাস্যকর। অতএব এইসব গায়েবী, কাল্পনিক, আজগুবি মামলাতে এসবের জন্য তিনি নোবেল পেতে পারেন। এইসব হচ্ছে একটা দুষ্টুমি কাজ। অতএব এইসব কাজে নিন্দা জানাচ্ছি। আর স্বাধীনতা আসলে বলতে কি, আমরা সাংবাদিকদের নিরাপত্তা কোথায়? স্বাধীনতাটা তো পরের বিষয়। একজন সাংবাদিক যে মন খুলে লিখবে বা তার তার কি রাষ্ট্র কি সেই নিরাপত্তা দিতে পেরেছে আদৌ? সাগর যে নিরাপত্তা দিতে পেরেছে, আপনি সাগর রনির উদাহরণ টেনেছেন একজন, এই হচ্ছে রাষ্ট্রের নিরাপত্তা। যে মানে বিশ্বের মধ্যে মনে হয় ইতিহাস করতে যাচ্ছে যে চার্জশিট বারবার মানে এই দেওয়া হচ্ছে না বা ডেট চেঞ্জ হচ্ছে, এটা মনে হয় বিশ্বে আর একটা বিরল রেকর্ড হতে যাচ্ছে। অতএব যেখানে হত্যার বিচার হচ্ছে না, যেখানে এই দিন দুপুরে নির্যাতন করা হচ্ছে, মারধর করা হচ্ছে, আহ, তাদের বিষয়ে কিছু বলতে গেলে দ্রুত ট্রাইব্যুনালে বিচার করা হয়। অথচ একজন সাংবাদিক হামলা নির্যাতন হলে তাদের জন্য কোনো ট্রাইব্যুনাল নাই, বিশেষ কোনো বাহিনী নাই, অথচ কাগজে কলমে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাহলে আমরা যদি রাষ্ট্রের চোখ মুখ ডান হাত বাম হাত হয়ে থাকি, তাহলে আপনি চোখের মূল্যায়ন করলেন কিন্তু হাতের মূল্যায়ন করলেন না। অতএব সাংবাদিকরা তো চতুর্থ স্তম্ভ, কাগজে কলমে, বইয়ের কিতাবে কলমে। আপনি তো কোনো প্রতিফলন ঘটাতে পারলেন না। একটি রাষ্ট্র উন্নত হতে হলে, শক্ত হতে হলে মত প্রকাশের স্বাধীনতা থাকতে হবে, গণতান্ত্রিক চর্চা থাকতে হবে। গণতন্ত্রটা কি? বহু মত বহু পথের মানুষকে শ্রদ্ধা করা। আপনি কোনো দলকে নিষিদ্ধ করে দিলেন, কোনো দলকে বাতিল করে দিলেন, খেলার ফুটবলের মাঠে আরেকটি টিমের পায়ে দড়ি দিয়ে বেঁধে তারপরে বললেন আসো আমার সাথে ফুটবল খেলি, আমি বিশাল শক্তিশালী। এটাকে তো ভাই কোনো খেলা বলে না। আপনি দলকে নিষিদ্ধ করে বের করে দিচ্ছেন, যে আপনার বিরুদ্ধে একটি কথা বলছে, মাইকে কি বাজানো হচ্ছে, মাইক শুদ্ধ তাকে থানায় নিয়ে যাচ্ছেন। এটাই কি আপনি মন খুলে বলার স্বাধীনতা? এসব তো দেখতে হচ্ছে আমাদের। অতএব আমি মনে করি এটা কোনো অবস্থাতেই স্বাধীনতা নয়। আমার আদর্শের অমিল থাকতে পারে, আমি তার কথা যেটা আমার পছন্দ হয় না আমি না শুনবো, কিন্তু তাকে তো বলতে দিতে হবে। তিনি একটি কবিতা Yeah. বললে আমার পছন্দ না হলে আমি চোখ বন্ধ করে রাখবো, কিন্তু তাকে কবিতা বলতে দিতে হবে। এটাই তো গণতন্ত্র বা সভ্যতার মধ্যে পড়ে। এখন এখানে টক শো হচ্ছে, এখানে বুদ্ধিদীপ্ত আলোচনা হচ্ছে। রাষ্ট্র যদি মনে করে যে এই আলোচনা থেকে, উপদার টক শো থেকে আমরা কিছু ভালো জিনিস পেলাম, এটা নোট করে আমরা কাজে লাগাতে পারে। আর যদি মনে হয় যে না এটা পছন্দ হয় নাই, না শুনবে, সমস্যা তো নাই। কিন্তু এই বলে আলোচক টক শো উপস্থাপককে ধরে নিয়ে বিভিন্ন দিয়ে হয়রানি করা হবে, ফেসিবাদ ট্যাগ দেওয়া হবে, এটা তো কোনো সভ্য কাজ হতে পারে না। আমরা তো সভ্যের দিকে আগাতে চাই, আমরা তো পিছনের উদাহরণ টানতে চাই না। আর আপনি স্বাধীনতার কথা বলেছেন, আসলে আমরা আগে রাত্রে ঘুম থেকে নানা ধরনের ভালো স্বপ্ন দেখে ঘুম থেকে উঠতাম, এখন প্রতি রাতে দুঃস্বপ্ন দেখে ঘুম থেকে উঠি। যে আজকের এই রিপোর্টটি প্রকাশিত হওয়ার পরে
সন্ধ্যার সময় বাসায় ফেরা যাবে কিনা এটার মধ্যে একটা আতঙ্কে থাকতে হয়। অনেক ক্ষেত্রে যে রাষ্ট্রের যে ব্যবস্থাপনা অথবা আইনের যে দুর্বলতা এটি একটি আতঙ্কের কারণ। আরেকটি হচ্ছে আমরা অনেকের মধ্যে আবার পেশাদারিত্বেরও ঘাটতি আছে। আমরা বিভিন্ন সাংবাদিকতার যে কলা কৌশল, প্রশ্ন করা, ভদ্রতা, নম্রতা এবং তথ্য সংগ্রহের যে অভিনব কৌশল, অনুসন্ধানী থিম, এগুলি আমরা চর্চা করছি না, যে কারণে আমরা সহজেই মানুষের সাথে সংঘর্ষে জড়াচ্ছি, তর্কে জড়াচ্ছি। আমরা মেধাকে এখানে প্রয়োগ করছি না। ফলে আমাদের মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে অনেক সহকর্মীরা মানে অযথা তর্কে জড়িয়ে পড়েন, যেটি আমরা এখানে ইচ্ছা করলেই কিন্তু কৌশলে ফিরে আসতে পারি। আমি আপনাকে একটি উদাহরণ দিয়ে যদি বলি, লালমনিরহাটে গত 2-1 দিন আগে একটি ঘটনা ভাইরাল হয়েছে। দুজন সাংবাদিক এক ইজারাদারকে প্রকাশ্যে বলছেন যে আপনি চাঁদাবাজি করছেন। ঘাটে উনি বৈধ ইজারাদার, অতএব তার যদি কোনো কুফল থাকে সেটা বলা যায় যে আপনি টাকা বেশি নিচ্ছেন, আপনি আইন ভঙ্গ করছেন। কিন্তু একজন সিনিয়র মানুষকে বারবার চাঁদাবাজ বলে দেওয়া, স্বীকৃতি দেওয়া, এটা কিন্তু একটা উস্কানিমূলক প্রশ্ন। এবং এভাবে যদি আমরা উত্তেজিত হয়ে মার খাই আর বলি স্বাধীনতা স্বাধীনতা, এটি আমাদেরও দুর্বলতা। অতএব আমাদের দুর্বলতা কোনটি সেটিও দেখতে হবে, এবং সেখানে রাষ্ট্রের আইন যে আমাদের কতটুকু নিরাপত্তা দিতে পারছে সেটিও একটি বিষয়। এই জন্য স্বাধীন স্বতন্ত্র একটি আইন করতে হবে। বিশেষ করে সাংবাদিকরা নির্যাতন হলে, দ্রুত বিচার আইনে মামলা হলে দেখবেন যারা অপরাধী রয়েছে তারা ভয় পাবে। 1 সপ্তাহের মধ্যে বিচার হতে পারে। স্পেশাল ফোর্স থাকতে পারে আমাদের নিরাপত্তার জন্য, যে আমাদের একটি জেলা পর্যায়ে একটি সেল থাকবে, যে এখানে ফোন করলেই একটি বাহিনী এসে আপনাদেরকে নিরাপত্তা দিবে, এবং প্রয়োজন হলে একটি স্বাধীন তদন্ত করে কে দোষী সেটি বিচার হবে। আরেকটি বিষয় হচ্ছে যে আমরা পৃথিবীর বিভিন্ন দেশে দেখেছি যে রাষ্ট্রপ্রধানদের কার্টুন বানিয়ে বাসার সামনে মাইক লাগিয়ে পর্যন্ত নানা ধরনের সমালোচনা করে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি কি, যে একটি পোস্ট শেয়ার করলে বা একটি কার্টুন ছাপলে পত্রিকাতে, সেটি পত্রিকা বন্ধ করে দেওয়া হবে বা তাকে আটক করে নেওয়া হচ্ছে। এটা আসলে কোনো অবস্থাতেই সভ্য নয়। সভ্য সেটাই যে আমার নামে কার্টুন সুন্দর প্রকাশ করলে তাকে ডেকে নিয়ে একটি পুরস্কার দেওয়া, যে তুমি চমৎকার সমালোচনা করেছো। অতএব এটি তো সভ্যতার মধ্যেই পড়ে। আপনি তো আর্টিস্ট করেন, কার্টুন ছাপেন, এটি তো একটি সভ্য সমালোচনা। সমালোচনা মানে সহ্য করতে হবে। যত মানুষ যত গণতান্ত্রিক, যে যত সমালোচনাটাকে সহ্য করতে পারে। তবে অবশ্যই সমালোচনার নামে, স্বাধীনতার নামে মিথ্যা গুজব প্রচার করা যাবে না। সাম্প্রদায়িকতা, গুজব, অপতথ্য, এগুলি কোনো অবস্থাতেই প্রশ্রয় দেওয়া যাবে না। আমি মনে করি বাংলাদেশ সাংবাদিকতা যে অবস্থা চলছে, এখানে স্বাধীনতা একদমই কম, সংকুচিত। স্বাধীনতা আমি খুব একটা আছে বলে একেবারেই মনে করছি না। কারণ আমি নিজেও কিন্তু কি লিখবো কি লিখবো না, 1 লাইন লিখলে আরেক লাইনের শব্দটা কমিয়ে আনি, মিষ্টি ভাষা প্রয়োগ করি। অতএব যে ভাষা তীক্ষ্ণ সেই ভাষাটাকে এড়িয়ে যায় ইচ্ছাকৃতভাবে। এটা কেন এড়িয়ে যায়? কারণ বাংলাদেশের যে আইন বর্তমানে সেটা আমাকে নিরাপত্তা দিতে পারছে না। ফলে আমি যা ইচ্ছা করে এই ভাষাগুলিকে আমি মিষ্টি ভাষা আনি। এখানে ইচ্ছা করলেই আপনি তির্যক কোনো কথা বাক্য দিয়ে প্রকাশ করতে আমি পারছি না, অন্য কেউ পারছে কিনা জানি না। তবে বাংলাদেশের সংবাদপত্রের যে অবস্থা চলছে, একটা ভিডিও আপলোড হলে সেটি সরিয়ে নেওয়া হয়। এক ভাই বলছিলেন যে এই কিসের একটা ভিডিও জানি সরিয়ে নেওয়া হয়, যে শিক্ষা প্রশ্ন ফাঁসের বিষয়। আপনি দেখেছেন কিনা জানি না, গত কয়েকদিন আগে 71 টেলিভিশনে একটি প্রতিবেদন হয়েছিল মেট্রো রেল নিয়ে, সেটি ভিডিও উধাও হয়ে গেছে, এমনকি রিপোর্টারের চাকরি পর্যন্ত চলে গেছে। তাহলে এই হচ্ছে স্বাধীনতা আমাদের। এবং চ্যানেল 24-এ বিভিন্ন ভিডিও প্রকাশ হয়, সেটি তুলে নেওয়া হয়, পাওয়া যায় না। এই হচ্ছে স্বাধীনতা আসলে চলছে। অতএব কিছু কিছু হচ্ছে যে রাষ্ট্রের বাধা, আবার কিছু আছে আমরা ইচ্ছা করেই কিন্তু হাইড করে যাই, আর ইচ্ছা করেই ভিডিও সরিয়ে নিই। অতএব আমাদেরও মেরুদণ্ড দুর্বল হয়ে গেছে। অতএব আমাদের পেশাদারিত্বকে আরো স্ট্রং করতে হবে, সাংবাদিক নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হতে হবে, সাংবাদিকদের মধ্যে, পেশাদার সাংবাদিকদের মধ্যে একটি সম্পর্ক আরো জোরদার করতে হবে, এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, এবং সত্যকে সত্যই বলতে হবে। যে কালীর কণ্ঠের যে স্লোগান, এটি দুর্দান্ত একটি স্লোগান। সত্যকে সত্যই বলতে হবে, এখানে সাদা কালো করার কোনো সুযোগ নেই। অতএব আমরা পেশাদারিত্ব যদি বজায় রাখি, এবং বাংলাদেশ সরকার যদি সাংবাদিকদের জন্য একটি ভালো আইন করে নিরাপত্তা দিতে পারে, বিগত হত্যা নির্যাতনের বিচার করতে পারে, তাহলে আমি মনে করবো এটি গণতান্ত্রিক এবং স্বাধীন সাংবাদিকতার পথে তারা অত্যন্ত এগিয়ে যাবে বলে মনে করছে। আর না হয় এটা হচ্ছে আমাদের বকবকানি থাকবে, কাগজে কলমেই থাকবে, কিতাবি কথা থাকবে, বাস্তবে এর কোনো প্রয়োগ হবে না। এখন পর্যন্ত আমি মনে করছি না কোনো প্রকার স্বাধীনতা আছে সাংবাদিকতায়। ধন্যবাদ। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। দুর্দান্ত একদম। আপনার মনে হয় যে আমাদের কিশোরগঞ্জের বন্ধু কালের কণ্ঠের যিনি কাজ করছেন, এবং এই মুহূর্তে আমরা কালের কণ্ঠের যিনি নিউজ এডিটর তার কাছে যাব, যে আপনার প্রতিনিধি যেভাবে 4 ছক্কা পেটালেন এবং খুবই দুর্দান্ত আলোচনা করেছেন আমাদের
সাইদুর রহমান নাইম, যিনি কালের কণ্ঠের মাল্টিমিডিয়া কিশোরগঞ্জের জেলা প্রতিনিধি। আমরা এবার সরাসরি আসতে চাই কালের কণ্ঠের যিনি নিউজ এডিটর, আমাদের প্রিয়ভাজন গাউস রহমান পিয়াসদা। পিয়াসদা, আপনি আমাদের এই টক শোতে আসা মানেই আমাদের সাহসটা বেড়ে যায়। আমরা কেন যদি মনে হয় যে আমরা কথা বলতে ইচ্ছে করে, যে যত ঝামেলা যাবে, আমাকে কেউ জিজ্ঞেস করলে আমি বলবো যে কালের কণ্ঠের নিউজ এডিটর আমার সঙ্গে ছিলেন, তিনি আমাকে সাহস জুগিয়েছেন। অতএব আমার কিচ্ছু হবে না। এখন যেটি আমাকে নাইম যেটি বললো আর কি, যে সাংবাদিকতার যে বিষয়টি গত 1.5 বছরে যে জায়গায় নিয়ে গেছেন ডক্টর ইউনূস, তিনি বলেছেন যে সাংবাদিক নির্যাতনের যে রেকর্ড তিনি করেছেন মামলা হামলায়, কিংবা যেটি আমাদের আহমেদ নূর ভাই সিলেটের প্রবীণ সাংবাদিক বললেন যে একটি হত্যা মামলার সঙ্গে সাংবাদিকদের কিভাবে জড়িয়ে দেওয়া যায়। তো এরকম ঘটনায় উনি একটা দারুণ দাবি তুলেছেন এই হাউজের মাধ্যমে বা এই প্যানেলের মাধ্যমে, যে ডক্টর ইউনূসকে এই বিষয়ে আরেকটি নোবেল দেয়া যায় কিনা সে নোবেল কমিটির কাছে আবেদন জানিয়েছেন। এর সঙ্গে আমি ব্যক্তিগতভাবে সম্পূর্ণ একমত এবং নাইমকে একটা সেলুট জানাই। আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন, যেহেতু আপনি কালের কণ্ঠের নিউজ এডিটর এবং কিছুক্ষণ আগে আপনার তৈরি যে রিপোর্টটা আমরা দেখিয়েছি, যে 496টি যে মানে টিআইবি বলছে 496 জন সাংবাদিকের উপর যে নির্যাতন মামলা হামলার শিকার হয়েছে, এবং সর্বশেষ এই সরকারের গত 2 মাসও যা ঘটনা ঘটেছে, সবকিছু মিলে আপনি যে রিপোর্টটা তৈরি করেছেন, মানে তৈরি করেছে কেউ না কেউ, যেহেতু নিউজ এডিটর আপনি, এটার ক্রেডিট অর ডিসক্রেডিট আপনার। সেই রিপোর্টের ভিত্তিতে আহমেদ নূর ভাই বলেছেন যে আর কোনো কিছু আলোচনার দরকার নেই, শুধু এই কালের কণ্ঠের রিপোর্টটা দেখছে না। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে এরকম পরিস্থিতিতে গত 1.5 বছর যাবত আমরা যারা সাংবাদিকতা, রিয়েল সাংবাদিকতা করবার চেষ্টা করি, সত্যটা লিখলেই বলে ওই শালা হচ্ছে ফেসিবাদের দূষর, মানে সত্যটা লিখলেই বলা হয় ফেসিবাদের দূষর। এই অবস্থায় আমি বলেছি বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে আজ আমরা কতটা স্বাধীন। আপনি কালের কণ্ঠের এত বড় একটা গুরু দায়িত্বে আছেন, সবচেয়ে বলা হয় প্রভাবশালী দুনিয়া এখন কালের কণ্ঠ, সর্বত্র কালের কণ্ঠকে নিয়ে আতঙ্কে থাকেন করাপশনের সঙ্গে যারা জড়িত তারা। সেই পত্রিকার নিউজ এডিটর হিসেবে আপনি কতটা স্বাধীনভাবে আসলে কাজ করতে পারছেন? গাউস রহমান। এখন আপনি বলতে যদি আমাকে ব্যক্তিগতভাবে মিন করেন তাইলে তো সেটা এক অর্থ। আবার যদি বলেন যে হ্যাঁ আমাদের মিডিয়া কালের কণ্ঠ যে আমরা কতখানি স্বাধীন, সেটা একদমই ভিন্ন অর্থ বহন করে। আবার আমি তো একই সঙ্গে একটা বৃহত্তর কমিউনিটির অংশ। ধরেন সেই কমিউনিটিতে আপনি আছেন, আমরা যেখানে আলোচনা করছি, যারা যারা করছি সবাই একই কমিউনিটির অংশ। হ্যাঁ, সরি আবার আমি অফিসে তো। তো জি, আমরা কিন্তু জি, সবাই অবশ্যই। একই কমিউনিটির অংশ। আসলে আমরা কাদেরকে দোষ প্রভাবশালী দৈনিক কালের কণ্ঠের ভেতরে যদি নেটওয়ার্কের দুর্বলতা থাকে, তাহলে তো আমাদের আর যাওয়ার কোনো রাস্তা নেই। কারণ এত বড় আহ, মানে প্রভাবশালী আলোচিত পত্রিকা, সেখানে তো নেটওয়ার্ক শক্ত থাকবার কথা, এবং সেখানেও যদি আমাদের কালের কণ্ঠের নিউজ এডিটরকে যদি আহ, মাঝে মাঝেই নেটওয়ার্কের বাইরে চলে যেতে হয়, তাহলে আমরা যারা মফস্বলে কাজ করি, যা ঢাকার বাইরে থাকি, আমাদের নেটওয়ার্ক তো আমরা মনে করি আহ, ভালোই, খারাপ না। কারণ এরই মধ্যে আমি দেখলাম যে আমি কি একটা কথা বলতে পারবো? অবশ্যই অবশ্যই আহমেদ নূর ভাই, যদি আমাদের কি বলে ইয়া না, ভাই, আমি এই, আমি একটু বেঁধে যাওয়া কি, ইতিহাস ভাই, এটা শুনবো আমি। গত 1.5 বছরের কথা যেটা বলা হলো ইউনূস সরকারের, আসলে আমরা তো সবসময় এই বিষয়গুলো ফেস করে এসেছি, কিন্তু আমার ব্যক্তিগত একটা উপলব্ধি, সেটা আমি গণমাধ্যম সম্মেলনে বলেছিলাম, যে আমরা আগে জানতাম এই নিউজটা যদি আজকে চাপি, কালকে এই সমস্যাটা হতে পারে বা এইটুকু হবে, এই মাত্রাটুকু আমরা বুঝতাম। তারপর সিদ্ধান্ত আমরা চাপবো না। কিন্তু গত 1.5 বছরে আসলে আমি বুঝতে পারি না যে আসলে কোনটা চাপলে সমস্যা হবে আর কোনটা চাপলে সমস্যা হবে না। এই জিনিসটা আমি বুঝতে পারি নাই। এই একটা সংকটে ছিলাম। এটাই আমার কথা ছিল। ধন্যবাদ। এই সংকটে শুধু আহমেদ নূর আপনি ছিলেন না, আমার মনে হয় যারা প্রকৃত সাংবাদিকতা করেছেন, সত্যকে অর্থাৎ সাদাকে সাদাকে বা কালোকে কালো বলবার দুঃসাহস দেখিয়েছেন, এই সংকটে তারা সবাই ছিলেন। আপনি ছিলেন, আমি ছিলাম, আমরা ছিলাম। আমরা এবার শুনবো কালেকণ্ঠের আমাদের গাউস রহমান পিয়াসদার অসমাপ্ত কথা।
পিয়াস দা। সরি, আমরা একটা ফোন চলে আসছিল, সরি, দুঃখিত। আসলে জি, জি। যেটা বলছিলাম, আমরা তো সবাই একটা বৃহত্তর কমিউনিটির অংশ। তো এখন এই জায়গাটা থেকে দাঁড়িয়ে যদি বলবো যে আমরা কতখানি স্বাধীন, আমরা নিজেরাও জানি, আমরা আলোচনা করছি, অলরেডি করে ফেলেছি। তো সেটা তো বলার অবকাশ নেই যে ওরা কতখানি স্বাধীন বা পরাধীন। কিন্তু কথা হচ্ছে এখান থেকে আমরা বেরোবো কি করে। তো এই জায়গা থেকে বেরোতে হলে কি করতে হবে সেগুলো নিয়েই বোধহয় আমাদের বেশি কথা বলা উচিত। তো এখানটা আমি বলবো যে আমরা নিজেরা যেন কোনো ষড়যন্ত্রের বা কোনো আহ আহ, ইয়ের অংশ হয়ে না যাই। কারণ ধরেন এই যে একটা যেই কারণে এগুলো হচ্ছে, মিডিয়াকে নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে, তার পেছনে তো এক বা একাধিক মহল থাকেই। আমরা যদি বলি যে এখানে ধরেন যে একটা ইয়ের কথা বলা হয়, কি যে মেটিকুলাস ডিজাইন, এখানে কিন্তু এক ধরনের মেটিকুলাস ডিজাইন চলে। আবার এখানে যদি বলেন ডিপ স্টেট, আপনি এখানে ডিপ স্টেটও খুঁজে পাবেন ছোট অর্থে আর কি। তো এখন তো দেখা যাবে যে শেষ পর্যন্ত আমাদেরই কমিউনিটির কেউ না কেউ এই মেটিকুলাস ডিজাইনের পার্ট বা এই ডিপ স্টেটের পার্ট। তো এখন তো সেক্ষেত্রে থেকে আমরা তো তড়িৎ কোনো সিদ্ধান্ত বা সমাধান তো আশাই করতে পারি না। মানে আসলে নিজেদেরকে আগে ভালো হতে হবে। হুম। সাংবাদিকতাটা সাংবাদিকতা মানে সাংবাদিকতা অর্থই করতে হবে আর কি। এখানে যদি আমি মনে করি যে বছর শেষে আমি পূর্বাচলে প্লট পাবো বা আমি একটা টিভির লাইসেন্স পাবো, তাইলে তো সেক্ষেত্রে তো আমি তো সেই পাওয়ারের পার্টি হয়ে গেলাম। আর আমি যে পাওয়ারের পার্ট হয়ে গেলাম, তাহলে আমি ডার্টি গেম খেলবো। তো এটাই হচ্ছে আর কি এখানে। তো আহ, তো এমন একটা জায়গা থেকে আমরা আসলে ধরেন ফ্রিডম অফ স্পিচ বা মুক্ত গণমাধ্যম বা গণমাধ্যমের স্বাধীনতা, এগুলো আশা করতেই পারি না। কারণ আমরা নিজেরা ডিভাইডেড হয়ে গেছি, নিজেরা ডার্টি গেমের পার্ট হয়ে যাচ্ছি। তো এখান থেকে আমি আগেও আসলে হতাশা ব্যক্ত করি, যতবার এই প্রোগ্রামটা আসি আমার বারবার আমি হতাশ হয়ে যাই। কারণ আমি দেখছি চারপাশে যে মানে এত এত মানে গেম চলে, এত কিছু আমরা পার্ট, যে এখান থেকে আসলে এই গোলক ধাঁধার ভেতর থেকে বের হওয়াটা একদমই সহজ না। যার ফলে আমি ডিপ্রেসডই ফিল করি অনেক সময়, এবং আমি আসলে হতাশার কথাই বলি দাদার প্রোগ্রামটা আসলে। দাদা, কিন্তু এটাতে পিয়াস দা সবচেয়ে বেশি যেটি আপনি ইঙ্গিত দিয়েও কেন যেন মানে পুরো কথাটা বলতে বলেন চাচ্ছেন না, না বলেন বললেন বলেন আমি জানি না। আমি যেটা বুঝতে পেরেছি বলেন বলেন বলেন। আপনি যেটি ইঙ্গিত দিয়েছেন সেটি হচ্ছে যে এই যে আমাদের মধ্যে যে সংকটটা নিজেদের মধ্যে, এবং যেটিকে সবচেয়ে হুম। বড় বলা হয় যে সাংবাদিকদের মধ্যে অনেকে রাজনীতিটাকে নিয়ে আসেন টেনে, অথবা রাজনীতিবিদরা আবার রাজনীতি ছেড়ে সাংবাদিকতায় চলে আসেন। এই যে রাজনীতিবিদদের হ্যাঁ, সাংবাদিকতা ছাড়া কিংবা সাংবাদিকদের রাজনীতিটাকে ছাড়া এই জায়গাটা আমরা কখন আসতে পারবো বলে আপনি মনে করেন? কারণ এই দুটো জিনিসই তো আমাদেরকে উলটপালট করে দিচ্ছে, যে কারণে যখন যে সরকার আসে কিছু মানে সাংবাদিক, কিছু না বলবো, যারা সাংবাদিকতার নেতৃত্ব দেয় তারা সেই সরকারের লেজুর বৃত্তি পদলেহন করার কারণে তো আমরা সাগরনের হত্যাকাণ্ডের ঘটনাটা এত বছর পর বিচার পাচ্ছি না। এই জায়গা থেকে উত্তরণের পথটা কি? আসলে এইটা তো মানে ধরেন যারা পাওয়ারে থাকে বা যারা রাজনীতিবিদ, তারা কিন্তু স্পষ্ট করেই জানে যে ভালোভাবেই জানে যে মিডিয়ার আসলে পাওয়ারের জায়গাটা কোথায়। মিডিয়া যে খুব শক্তিশালী আমরা তো বারবার দেখিয়ে দেই। কারণ সবাই তো আমরা নষ্ট হয়ে যায়নি, সব মিডিয়া নষ্ট হয়ে যায়নি। সো তার ফলে যারা ক্ষমতায় থাকে বা বিরোধী দলে যেখানে থাকুক না কেন, তারা কিন্তু টের পায়, তারা জানে যে গণমাধ্যমের শক্তিটা কোথায়। হুম। তো তারা একভাবে জানে। আবার আমরা যারা ধরেন সাংবাদিকতায় আছি, আমরাও জানি যে আমাদের ক্ষমতাটা কোথায়। তো এই একটা জানাজানির জায়গা থেকেই আসলে আমি আমার ক্ষমতাটাকে হয়তো অপব্যবহার করছি, আবার তারাও ওখানে ওদিকে যারা থেকে তারা ক্ষমতার অপব্যবহার করছে। এই যে আসলে দুয়ে দুয়ে আসলে এক ধরনের চড়ে 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 মাসতুতো ভাইয়ের মতো অবস্থা হয়ে যায় অনেক সময়। একদিকে পলিটিক্স, যারা পলিটিক্স আছেন, একদিকে যারা জার্নালিজম আছেন। তো এই ঘটনাটা যখন ঘটে যায়, মিথস্ক্রিয়াটা, হ্যাঁ, তো তখন আপনি কি করবেন আসলে? মিডিয়া সুবিধা নিচ্ছে তাদের কাছ থেকে, তারা সুবিধা নিচ্ছে মিডিয়ার কাছ থেকে, এটাই তো হচ্ছে। তো এখান থেকে তো সেই জায়গা থেকেই আমি বলছিলাম আর কি, যে আসলে খুব মানে আশার আলো আমি দেখি না। আপনি যে আপনি এত বড় বলি গুরুদায়িত্বে থেকে এবং প্ল্যাটফর্ম আপনার সারা গুলোতে, দেশে, তাইলে হতো এটা অন্তত, হ্যাঁ, এটা নিজেদের অন্তত দায়বদ্ধতা বিবেকের জায়গা থেকে আমরা স্পষ্ট থাকলাম। জি পিয়াসদা আপনি যখন আশা দাদা। দেখেন না, সারা দেশে আপনার অসংখ্য প্রতিনিধি আছে, অসংখ্য সাংবাদিক আছে, আপনার উপরে অনেক বড় বড় সাংবাদিক নেতারা আপনার পাশেই আছে। আপনি যখন হতাশার কথা শোনান, তাহলে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আমরা যে বলছি যে আমরা আসলে কতটা স্বাধীন, সেই স্বাধীনতা আদৌ আমরা পাবো কি যদি আপনি আমাদেরকে অন্তত শক্তি সঞ্চয় না করেন? এই যে বললাম, নিজেদের এই যে নিজেরা কথা বলতে হবে, নিজেদের ভয়েস গুলো রেজ করতে হবে, কথা বলে যেতে হবে, থামা যাবে না। হুম। মুখটা সচল রাখতে হবে আর কি।
সবাই তো নষ্ট হবে না। সবসময় দেখবেন যে আপনার কিছু অংশ আপনি পাবেন যে ভালো আছে, তো সেই যারা ভালো, অন্তত ভালো যারা আছে তারা যেন না, এক থাকে। হুম, জি বলেন না, বলেন। এখন মুখটা কি সচল কি পেঁয়াজ দা, মানে আমরা কি এই যে বাইরে থেকে করব নাকি আসলে ওই জেলের ভিতরে গিয়ে মুখটা সচল করতে হবে? কারণ মুখ সচল করলেই তো জেলের ভিতরে ঢুকে দেওয়া হবে, সেক্ষেত্রে আমরা মুখটা সচল রাখবো কি করে? তো না, এই ঝুঁকি তো আপনাকে নিতেই হবে। আপনি যদি ধরেন এই যে আনিস আলমগীর ধরেন ঝুঁকি নিয়ে কথা বলে উনি জেলে গেছেন, যারা বলছেন তারা তার কিন্তু মানে বলছেন। আপনি আমাদেরকে তার মানে আপনি আমাদেরকে এক একটা আনিস আলমগীর হওয়ার জন্য আপনি পরামর্শ দিচ্ছেন। আপনি দোয়া করেন আমরা যেন অন্তত এই প্যানেলে যারা আছি তারা যেন আনিস আলমগীরের কিছুটা অন্তত স্বরূপ আমরা দেখাতে পারি। আমরা একটু আসতে চাই চট্টগ্রামে। এবার দেখি সাংবাদিক নেতা আমাদের সিআরের প্রেসিডেন্ট সোহাগ আরিফিন ভাই, তিনি কতটা স্বাধীনভাবে সেখানে কাজ করছেন। বিশেষ করে আমাদের প্রথম আলোচক আরিয়ান লেনিন যখন বলছিলেন যে সোহাগ ভাইকে তো একটা ধন্যবাদ গৌরাঙ্গদা দিতেই পারেন, সেটি হচ্ছে সারা বাংলাদেশে যখন, মানে চট্টগ্রাম সহ তিনি বলেছেন যে চট্টগ্রামে যখন বড় বড় বাঘা বাঘা সাংবাদিক সংগঠন, বাঘা বাঘা সাংবাদিক নেতারা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের প্রোগ্রাম নিয়ে একেবারেই নিশ্চুপ। ইভেন আমি যেখান থেকে কথা বলছি সেই ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা সদর, এখানে 6টি প্রেস ক্লাব সহ 9টি সংগঠন রয়েছে, তারা নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে। বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস বলতে কোনো আচার আচরণ কিংবা কোনো প্রোগ্রাম আছে সেটিও কতটা সাংবাদিক জানে, কতজন সাংবাদিক সেটার তাৎপর্য বুঝে আমিও জানি না। সেই জায়গা থেকে আজকে কিন্তু সোহাগ আরিফিন অন্তত আমাদের মুখটা রেখেছেন। তিনি চট্টগ্রামে বসে সমস্ত সাংবাদিক নেতা এবং বড় বড় সাংবাদিক সংগঠনগুলোকে জুড়ে সুরে চপেটাঘাত করে তিনি কিন্তু একটি দুর্দান্ত প্রোগ্রাম করেছেন। সেই সিআরের প্রেসিডেন্ট সোহাগ আরিফিনের কথা আমি এবার আমরা শুনবো। তিনি কতটা আসলে স্বাধীন, নাকি মানে ভয়ে ভয়ে তিনি বলে যে লিখতেও পারি না কইতেও পারি না, একটা বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে একটা আলোচনা সভা কইরা বুঝাইতে যে আমি আছি, আসলে কতটা আছেন আমরা সেই কথা শুনবো। সোহাগ আরিফিন, কতটা স্বাধীন আছেন আপনি আজকের এই বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস? অসংখ্য ধন্যবাদ গৌরাঙ্গ দেবনাথ উপদা এবং উপস্থিত যারা আছেন, পিয়াস ভাই আমাদের শ্রদ্ধাভাজন বড় ভাই, এবং আমাদের খুব আদরের নাইম, দুর্দান্ত বক্তা, কিশোরগঞ্জের কৃতি সন্তান আছে, আমার বড় ভাই লেলিন ভাই। হ্যাঁ, লেলিন ভাই সম্ভবত গাড়িতে, তারপর আমাদেরকে সময় দিচ্ছে, ধন্যবাদ লেলিন ভাই আপনাকে। দেখেন আসলে দাদা, গত পর্বেই কিন্তু 41তম পর্বেই কিন্তু পিয়াস ভাই লাস্টের মুভমেন্টে দুইটা কথা, আজকেও যেই দুইটা কথা উনি বলেছেন যে বলতে হবে, থেমে যাওয়া যাবে না, ঠিক আছে? তো এইটার জন্য আমি পিয়াস ভাই এবং এখানে যারা উপস্থিত আছেন এবং নবীনগরের কথার যারা দর্শক আছেন সকলের পক্ষ থেকে আমি আপনাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। কারণ আপনি এই পরিশ্রমটা করে যখন এই বলার যে প্র্যাকটিসটা রেখেছেন, আমাদের পিয়াস ভাই এই ধরনের আমাদের একটা গাইডলাইন দিয়েছে, যার কারণে আপনি এই প্র্যাকটিসটা চলমান রেখেছেন। দেখেন, বর্তমান প্রেক্ষাপটে লেলিন ভাই যে কথাটা বললো, চট্টগ্রামে অনেকে করে নাই না, করেছে, কিন্তু এই করাটাকে করা বলে না। কেন বলে না? দেখেন, চট্টগ্রামে আজকে চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, সাংবাদিক সংস্থা, তারপরে চট্টগ্রাম জেলা প্রেস ক্লাব, চট্টগ্রাম প্রেস ক্লাব, এখানে একটা জিনিস আমি আপনাকে একটু পয়েন্ট করে দিই দাদা। আমার সাংবাদিকতায় বুঝ হওয়ার পর থেকে আমি চট্টগ্রাম প্রেস ক্লাব ছাড়া আর কোনো প্রেস ক্লাবের নাম শুনি নাই। কিন্তু আমার পেশাগত কারণে যখন আমি বাংলাদেশের এই প্রান্ত থেকে ওই প্রান্তে গিয়েছি, তখন আমি অনেক জেলা, শহর, উপজেলাতে আমি 9টা প্রেস ক্লাব পাইছি। উপজেলাতে আমি 9টা প্রেস ক্লাব পাইছি। এই 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 কথাটা মানে আমি খুব গর্ব করে বলতেছি, আমি চট্টগ্রামের ছেলে, ওই হিসেবে আমি বলতেছি যে আমার চট্টগ্রামের ছেলেরা গণমাধ্যমে যারা কাজ করতেছে তারা কতটা ভদ্র। দেখেন যে প্রেস ক্লাবের মুখের উপরে সদস্যপদ না পাওয়ার পরে মুখের উপরে তারা আরেকটা প্রেস ক্লাব খুলতেছে না, মডেল প্রেস ক্লাব খুলতেছে না, মডেল চট্টগ্রাম প্রেস ক্লাব খুলতেছে না, চট্টগ্রাম বহুমুখী প্রেস ক্লাব খুলতেছে না।
ঠিক আছে, কিন্তু আজকে দেখলাম যে 7 জনকে 8 জনের একটা চট্টগ্রাম জেলা প্রেস ক্লাবের একটা প্রোগ্রাম হয়েছে। তারপর দেখেন জাতীয় সাংবাদিক সংস্থার 5-6-7 জনের এরকমই 8-10 জনের একটা ইয়ে হয়েছে। তো এই যে আমাদের নিজেদের অহমিকা দেখানোর জন্য যে আমরা সাংবাদিক নেতা, এই বাহাদুরিটা দেখানোর জন্য আমরা ডিভাইডেড হচ্ছি। 10 জন 11 জন হইলে আমরা একটা সংগঠন করে ফেলতেছি। ঠিক আছে, তা আদতে আসলে আমি যদি এখন বলি যে আমার সিআর এর থেকে বের হয়ে 2টা সংগঠন চট্টগ্রামে হয়েছে। একদিকে যদি বলি আমি এটা আমার খুব ভালো লাগার বিষয়, হ্যাঁ, আরেকদিকে আমি বলবো এটা খুব লজ্জার একটা বিষয়। কারণ আমি খুব বাজে একটা নেতৃত্ব দানকারী মানুষ, যার কারণে আমার থেকে বেরিয়ে গিয়ে তারা আরেকটা সংগঠন করছে। আলটিমেটলি দেখেন, এতে করে হইতেছে কি আমাদের মধ্যে বিভাজন তৈরি হয়ে যাচ্ছে। যেমন আমি যখন আজকে একটা প্রোগ্রাম করছি, আমার প্রোগ্রামে মানে বৃষ্টি, আজকে প্রচুর বৃষ্টি চট্টগ্রামে, প্রচুর বৃষ্টি। তো বৃষ্টির মধ্যেও কিন্তু আমার প্রোগ্রামে প্রায় আপনার 21-22 জনের মতো গণমাধ্যম কর্মীরা হাজির হয়েছে। তা আমি বলবো যে এরা আমাকে ভালোবাসে, যার কারণে ওরা হাজির হয়েছে এই বৃষ্টি মিষ্টির মাথা নিয়ে। আজ বিশেষ করে আমি একদম কৃতজ্ঞতা জানাই আমাদের আয়ান শর্মা দাদাকে, উনিও এসে হাজির হয়েছে। তো দেখেন, আয়ান দা আজকে অনেকগুলো কথা বলছে যে আপনি স্বাধীনভাবে কথা বলবেন, কথা বললে সবচেয়ে জঘন্য এখনকার যে পরিস্থিতিতে যেই বিষয়টা, এইটার শিকার এই প্যানেলে যারা আছেন, পিয়াস ভাইয়ের কথা আমি বলতে পারবো না, এই প্যানেলে যারাই আছেন তারাই মনে হয় এই 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 জঘন্য ট্যাগিং এর শিকার হয়েছেন। আয়ান্দা এটাকে খুব খোলাসা করে বলছে যে এটার থেকে আমরা আসলে বেরিয়ে আসা উচিত, এইটা নিয়ে আমাদের কথা বলা উচিত। যে তৎসময়কার যদি স্বরাষ্ট্রমন্ত্রী বলি ছিলেন আসাদুজ্জামান খান কামাল, তো তিনি সার্কিট হাউসে, চট্টগ্রাম সার্কিট হাউসে অগণতিকবার আসছে। তখন আমাদের এই চট্টগ্রামের সাংবাদিকরা যে সবাই গেছে। তো এখন সালাউদ্দিন সাহেব যখন আসে, স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, তো সবাই তো যায়। এতে দোষ কি? এতে দোষ কি? এখন আমি আমার স্বার্থ সিদ্ধি আদায়ের জন্য আমি বলতেছি লেলিন দোসর, লেলিন ভাই আবার বলতেছে সোহাগ আরিফিন দোসর। ঠিক আছে, তো এই যে একটা তাল তৈরি হয়ে গেছে, এটা আগামীতে যে কি পর্যায়ে, কি রকম ভয়াবহ পর্যায়ে জায়গা দাঁড়াবে, এটা আসলে আমরা এখন কল্পনা করতে পারতেছি না। তো ওই যে পিয়াস ভাই যে কথাটা বলছে, আসলে বলতে হবে, এগুলো বলতে হবে। এগুলা না বললে, চুপ করে থাকলে, জড় পদার্থের মতো থাকলে আগামী দিনের জন্য খুব ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। আর যখন বলতে এগুলাকে স্মুথ করবেন, তখন তারা শিখবে যে পিয়াস ভাই কি বলতেছে। এখন আসলে আরেকটা ব্যাপার হয়ে গেছে, এখন গণমাধ্যম কর্মীরা এমন যে 200 টাকা দিলেও তো কাট পাওয়া যায়। তো সে তো আর বুঝবে না যে পিয়াস ভাইয়ের মর্যাদা কি, সে তো আর বুঝবে না যে গৌরাঙ্গদার মর্যাদা কি, সে তো আর বুঝবে না যে নাইম যে এখানে 8 মিনিট কথা বললো, নাইমের 8 মিনিটের কথার মাহিত্য কি। 200 টাকার কার্ডধারী সাংবাদিক এটা বুঝবে না। তো আসলে আমরা আমাদের কি বলে এটা পাওয়ার দেখানোর জন্য ওই 200 টাকা সাংবাদিককেও কখনো বুকে জড়ায় নিতেছি, ঠিক আছে, আবার পিছে ফিরে যায় বলতেছি ও ভুয়া, ওর সাথে কথা বলার দরকার নেই। আমাদের চরিত্রটাকে বদলাইতে হবে। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই চরিত্রটাকে না বদলাবো, ততক্ষণ পর্যন্ত এই প্রেক্ষাপটগুলা থেকেই যাবে। আসেন, আমি আজকে আমাদের প্রোগ্রামও এই কথাটা বলছি। দেখেন, আপনারা সবাই কথা উঠলেই খালি বলেন যে সাগররুনি হত্যা, কথা উঠলেই বলেন সাগররুনি হত্যা। সাগররুনিকে মেরে ফেলা হয়েছে। ঠিক কিছুদিন আগে, গত বছর, প্রতিদিনের কাগজের গাজীপুরের তুহিনকে মেরে ফেলা হয়েছে। আচ্ছা ভাই, মেরে ফেলা হয়েছে, এটা একটা পার্ট গেছে। এখন খালি দোয়া করবো প্রতি বছর যে আল্লাহ বেহেশত নসিব করো, আল্লাহ বেহেশত নসিব করো। ঠিক আছে, কক্সবাজারে যান, কক্সবাজার বাণী পত্রিকার সম্পাদক ফরিদুল মোস্তফা ওসি প্রদীপ ধারা নৃশংস নির্যাতনের শিকার। এটা আপনারা 19, 20, 21 এই 3 বছরে
আমার মনে হয় এমন কোনো সাংবাদিক নাই যে ফরিদ মোস্তফার গল্প জানে না। এখন দেখেন, ওসি প্রদীপ ফাঁসির রায় নিয়ে কারাগারে আছে, কিন্তু ওসি প্রদীপ যে 8টা মিথ্যা মামলা ফরিদ মোস্তফাকে দিয়ে গেল, ঠিক আছে, ওই ওই মামলা নিয়ে ফরিদ মোস্তফা কোর্টের বারান্দায় কাঁথা বিছাইয়া সকালবেলা যে হাজির হয়ে শুয়ে থাকে ওখানে, কারণ তার বিভিন্ন ধরনের শারীরিক রোগ প্রতিরোধ সমস্যা আছে, যার কারণে সে করে কি একটু মানে ইজিলি দেয়া করে কি আগে ভাগে দেয়া কোর্টে হাজির থাকে। আপনি ভাবতে পারেন চিত্রটা কত ভয়ঙ্কর, যে ওসি প্রদীপ ফাঁসির জন্য অপেক্ষা করতেছে, আর সেই ওসি প্রদীপের দ্বারা 8টা মিথ্যা মামলা বয়ে বেড়াইতেছে কক্সবাজারের এক সাংবাদিক কোর্টের বারান্দায় বারান্দায়। ওনাকে নিয়ে কেউ, কারো চিন্তা নাই, কেউ বলে না, কক্সবাজারের বড় বড় সাংবাদিকরাই বলে না। আমি সিটাং থেকে বললে লাভ কি, আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে বলে লাভ কি? ঠিক আছে, তো ফরিদ মোস্তফা এইভাবেই আস্তে আস্তে অসুস্থ হয়ে একটা সময় ফরিদ মোস্তফা মরে যাবে, তখন আমরা তার জানাজা পড়তে যাব, আবার তার জন্য স্মরণ সভা করব। আমরা এইটাই শিখছি এখন, এভাবে আমরা চলে যেতেছি। কিন্তু আজকে হাইকোর্টের সামনে কালো কাপড় বাঁধা করছে, মানববন্ধন করছে। আমার তো মনে হয় আমাদের উচিত ছিল কালো কাপড় ফালাইয়া তুই আমরা লাল কাপড় কপালের মধ্যে বাঁধা সবাই আজকে মুক্ত গণমাধ্যম দিবসে রাস্তার মধ্যে নেমে আসা। একদম। কিন্তু আমরা কেউই সেটা করিনি, কেউ সেটা করি নাই, কারণ ওই যে ভয় যে এরপরে আমার কি হবে, এই কর্মের পরে আমার কি হবে। কারণ আমরা তো প্রতি মুহূর্তে ডিভাইডেশন হচ্ছি, প্রতি মুহূর্তে ক্ষুদ্র ক্ষুদ্র গ্রুপে বিভক্ত হয়ে যাচ্ছি। আর আমি গৌরাঙ্গদার খারাপ বলি লেলিন ভাইয়ের কাছে, হ্যাঁ লেলিন ভাই আমার খারাপ বলে ইয়ার কাছে, আমাদের নাইমের কাছে, ঠিক আছে। তো এই প্রেক্ষাপটটা কে আপনি গৌরাঙ্গদা যেভাবে স্মুথলি এই একটা নবীনগরের কথার মাধ্যমে দুইটা কথা বলার সুযোগ আমাদেরকে দিচ্ছেন, দুইটা কথা বলার জায়গা করে দিচ্ছেন, এটার জন্য আসলে আমরা সত্যি কৃতজ্ঞ আপনাদের কাছে। আর নবীনগরের কথার যারা দর্শক আছেন, যারা প্রতিনিয়ত নবীনগরের কথা দেখে, গণমাধ্যম কর্মী অনেক ভাইয়েরা দেখে এবং কমেন্টস করে, এবং এই কমেন্টস এর মাধ্যমে এটার পরিত্রাণ দেখতে চায়, ঠিক আছে। তো তারাও এই জিনিসগুলো একটু খেয়াল করেন যে আমাদের অনেক সিনিয়র পিয়াস ভাই কি কথাটা বলে গেছেন আমাদেরকে, আমরা সেটা মানার চেষ্টা করি। আমি মনে করি যারা সিনিয়ররা আছেন তারা যেভাবে আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবেন, হ্যাঁ, তো ওভাবেই আমাদের একটা আছে যে আমরা হয়তোবা বিভাজনে যাব না। আজকে এই নবীনগরের কথার মাধ্যমে গৌরাঙ্গ দেবনাথ অপুদা সারা বাংলাদেশে যেভাবে একটা ওই যে উল বুনে না, উল দিয়ে সোয়েটার বুনে, এরকম বুনতে একটা ফেলোশিপ কিন্তু তৈরি করে ফেলতেছে। হ্যাঁ, এইটাকে প্রাউড করা উচিত, এইটাকে সহযোগিতার হাত বাড়ায় দেওয়া উচিত। এখানে আরো আমার চেয়েও ভালো ভালো যারা বলে তাদেরকে আইনা এই জায়গাগুলাকে মিশ্রণ করা উচিত, কিন্তু আমরা আসলে সেগুলো করতে চাই না। আমি দেখবো যে লেলিন ভাইরা ডাকছে, আমার ডাকলো না কেন গৌরদা? কি অনেক ধন্যবাদ সোহাগ রিভিন ভাই, অনেক ধন্যবাদ। আমরা একটু সেকেন্ড রাউন্ডে একটু প্রত্যেক আলোচকের আবার একটু 2 মিনিট করে একটু বক্তব্য শুনবো। প্রসঙ্গটা একটু পাল্টিয়ে, অর্থাৎ আমরা বলেছি বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে বাংলাদেশের সাংবাদিকরা আসলে কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে। এর উপরে আজকে ভাগা বেশ কয়েকজন সাংবাদিক আজকে এখানে যুক্ত হয়ে তাদের অ্যানালাইসিস, তাদের বিশ্লেষণ তুলে ধরবার চেষ্টা করেছেন। এর বিপরীতে আজকে আমি যেটি বলেছিলাম যে সূচনা বক্তব্যে, যে বাংলাদেশের প্রভাবশালী ইংরেজি দৈনিক ডেইলি স্টারের আজকে যে শিরোনামটি হয়েছিল মূল বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসকে নিয়ে, বিশাল একটি রিপোর্ট। সেখানে আমার পুরো রিপোর্টটি পড়তে পারলে আমার ভালো লাগতো, বাট হেডলাইনটি ছিল দ্য ডেইলি স্টারে, বাংলাদেশে সব আমলেই সাংবাদিকরা হয়রানির শিকার হয়েছে এবং কোনো আমলেই সাংবাদিকরা স্বাধীন ছিলেন না। এর পাশাপাশি তারা আরেকটি শিরোনাম করেছে, সেটি হচ্ছে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে আমাদের মাননীয় তথ্যমন্ত্রী, একসময় যিনি বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন, অত্যন্ত সজ্জন প্রিয় মানুষ, এবং তিনি তথ্যমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর কিন্তু সাংবাদিকদের মধ্যে
আমরা বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে দেখলাম যে অধিকাংশ সাংবাদিক তাকে স্বাগত জানিয়েছেন তার প্রিভিয়াস রেকর্ডের ভিত্তিতে। সেই ভদ্রলোক অর্থাৎ আমাদের মাননীয় তথ্যমন্ত্রী স্বপন সাহেব বলেছেন এই বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের যে দুর্দান্ত তার স্পিচ, তিনি বলেছেন বিনা অপরাধে সাংবাদিকরা আর কারাগারে থাকবে না। তিনি বলেছেন বিনা অপরাধে সাংবাদিকরা আর কারাগারে থাকবে না। আমাদের এই সরকার অর্থাৎ তারেক রহমানের সরকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দল বিএনপির প্রতিষ্ঠিত এই তারেক রহমানের যে সরকারটি মাত্র 2 মাস আগে ক্ষমতায় এসে মুক্তিযুদ্ধের চেতনার কথা তারা বলেছেন যে মুক্তিযুদ্ধের চেতনার বাইরে এই সরকার পরিচালিত হবে না। এবং মুক্তিযুদ্ধ গত সংসদীয় অধিবেশনের প্রতিটা সেশনে আমরা মুক্তিযুদ্ধকে যেভাবে বিএনপিকে ফাইট করতে দেখেছি মুক্তিযুদ্ধের পক্ষে, তার চেতনার বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আশান্বিত যে আমরা মুক্তিযুদ্ধের চেতনার আরেকটি সরকার রাষ্ট্র ক্ষমতায় দেখেছি। যখনই এই সরকারের সবচেয়ে প্রভাবশালী মন্ত্রী মানে হোম মিনিস্টার, যাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে শ্রদ্ধেয় সালাউদ্দিন আহমেদ যখন জোর গলায় বলে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ সংবিধান থেকে বাতিল করা হবে, তখন তার কথায় এবং কাজে যখন মিল দেখতে পাই না, তিনি যখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলেন জোর গলায়, আবার যখন বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটিকে বাদ দেওয়ার কথা বলেন, তখন স্বাধীন সাংবাদিকতায় কতটা আমরা জেলের বাইরে থাকব, যখন তিনি সুনিশ্চিতভাবে বলেন তথ্যমন্ত্রী যে বিনা অপরাধে আর সাংবাদিকরা কারাগারে থাকবেন না, তখন সালাউদ্দিন সাহেবের সেই কথাটাই আমার মনে পড়ে যায়। তিনি বলেন যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে সরকার, কিন্তু 7ই মার্চের ভাষণ কিন্তু রাখা যাবে না। এই ডাবল স্ট্যান্ডার্ড বক্তব্য নিয়ে লেনিন আপনি কি বলবেন? বিনা অপরাধে সাংবাদিকরা আর কারাগারে থাকবে না মাননীয় তথ্যমন্ত্রী। এবার মাননীয় লেনিন কি বলবেন? এখানে আসলে বলার মতো বলতে গেলে সারাদিনই বলা যাবে। আপনি বলার জন্য একটি প্ল্যাটফর্ম দিয়েছেন, এটার জন্য অবশ্যই ধন্যবাদ, যেটি একটু আগে সোহাগ আরিফিন ভাই বলছে। এবং বলার যে পরিধি, যে সময়ের গণ্ডি, সেটি কম হওয়ার কারণে আমি মনে করি আমাদের নাইম ভাই কিছু কথা বলেছেন, সেটির উপরে আলাদা করে একটা পর্ব করা যায়। আমাদের পিয়াস ভাই কিছু কথা বলেছেন, সেটির উপরে ভিত্তি করে কিছু পর্ব করা যায়। আসলে সবগুলোকে যদি আমি সংক্ষিপ্ত ভাবে কিছু বিষয় তুলে ধরতে চাই, আপনি যেটি বললেন একটু আগে, একজন আপনাকে এখানে একটি কমেন্ট করেছে, কমেন্টটি আপনি এখানে পিন করেছিলেন একটু আগে। তিনি বলছিলেন যে একজন ফেসবুকে একটি পোস্ট করেছে, সেই পোস্টে তিনি আরো 4 জন ব্যক্তিকে ট্যাগ করেছেন। এখন সেই ট্যাগের কারণে সেই 4 জন যাদেরকে ট্যাগ দেওয়া হয়েছে তাদেরকেও মামলা আসামি করে একজন ওসি, কোন থানার ওসি আমি ঠিক বলতে পারছি না, ফরিদপুরের যে কোনো একটি থানার হবেন সম্ভবত, তিনি একটি মামলা নিয়েছেন। এসব তো আমরা দেখেছি গত 16 বছর কিংবা 17 বছর অন্তর্বর্তী সরকারের আগের সময়টাতে আমরা এটি বেশি চর্চা দেখেছি। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কিংবা যে আইনেই বলেন না কেন, এবং সেটিকে শিথিল করা হয়েছে এবং বেশ কিছু শিথিল করা হলেও ওই যে আপনি একটু আগে বললেন যে সরকার বলছে এক কথা, করছে আরেক, এই যে ডাবল স্ট্যান্ডার্ড। তো আমরা কিন্তু আইনের ক্ষেত্রেও ডাবল স্ট্যান্ডার্ড দেখতে পাচ্ছি। তো তাতে করে আসলে এই যে উনি যে ভদ্রলোক উনি লিখেছেন, সম্ভবত বাবুল সাহেব, উনি যে কথা লিখেছেন, ওনার প্রশ্নের লেনিন সাথে ভাই, আমি বাবুল হচ্ছে নবীনগরের ছেলে, ও আমার খুবই স্নেহভাজন, ও একটি বেসরকারি টেলিভিশনের ক্রাইম রিপোর্টার। হ্যাঁ, মানে ও নিয়মিত আমার সঙ্গে যোগাযোগ রাখে, কথা বলে। এই তারই বক্তব্যটা কিন্তু আমি পরবর্তী আলোচকের কাছে আমার দেওয়ার ইচ্ছে ছিল। যেহেতু আপনি এটা তুলে ধরেছেন, আমার মনে হয় এটির বিষয়ে বাবুলকে নিশ্চয়ই একটা জবাব আপনি দেবেন। জি, আসলে জবাব তো রাষ্ট্র দেবে, কারণ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী রয়েছেন, তারই এই জবাবটা তার কাছ থেকে আসলে হয়তো আমরা বুঝতে পারতাম আসলে তিনি ডাবল স্ট্যান্ডার্ড না সিঙ্গেল স্ট্যান্ডার্ড, যেটাই বলেন, যেভাবেই বলেন, তিনি কোনটা মেনটেন করছেন তার আইনি ভাবে যে বিষয়টা। যেমন এই যে ট্যাগ করার ক্ষেত্রে, এখন আমি একটা পোস্ট করলাম, আমি গৌরাঙ্গ দাদাকে ট্যাগ করলাম, তাহলে গৌরাঙ্গ দাদাকে অপরাধী কিনা সেটা তো তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে। প্রথমে আমরা আসামি হতে হবে যিনি পোস্ট করেছেন, যিনি কিন্তু পোস্ট তার করেছেন। প্রশ্নটা হচ্ছে এরকম, ধরেন আপনি আমাকে ট্যাগ করলেন, এখন আমি তো ধরেন ট্যাগ তো হতেই পারে, আমি তো অনেক ট্যাগ করি, আমি কিন্তু প্রচুর ট্যাগ করি। তার প্রশ্নটা হচ্ছে যে সেই থানার ওসি মহোদয় এই ঘটনাটা জানবার পর মামলাটা নিলেন কেমন করে? তো সেই পুলিশ কি আর পরিবর্তন হবে না? পুলিশ কি ওই আগের জায়গায় থাকবে? আচ্ছা, আমি এখানে একটু যোগ করতে চাই, আমরা আসলে মূল আলোচনা থেকে সরে যাচ্ছি, যদিও বা বাবুল সাহেব যিনি প্রশ্ন করেছেন, বাবুল ভাই, তিনি যে প্রশ্ন করেছেন, এই প্রশ্নের উত্তর আমি দিলেও সেটি সাংঘর্ষিক হবে, আবার না দিলেও
বিষয়টা এড়িয়ে যাওয়া হবে। তবে আমি মনে করি এই প্রশ্নের উত্তর আমি আপনি কেউই দিতে পারবো না। এই প্রশ্নের উত্তর একমাত্র ক্ষমতার চেয়ারে যারা বসেছেন তারাই ভালো দিতে পারবেন। সাংবাদিকরা ক্ষমতাকে প্রশ্ন করা নিয়েই কাজ করে, ক্ষমতাকে প্রশ্ন করাই হচ্ছে সাংবাদিকদের কাজ। এখন একদম ক্ষমতাবান যারা রয়েছেন তারা যদি এটিকে ওই যে নাইম ভাই বললো সভ্য সমালোচনা কার্টুন করে প্রচার করছে, প্রকাশ করছে, এটি যদি গ্রহণের সক্ষমতা যদি সরকার কিংবা যারা ক্ষমতায় আছে, যারা রাজনীতিতে যুক্ত, তারা যদি এটি গ্রহণ করার সক্ষমতা তাদের না থাকে, তাহলে তাদেরকে ভবিষ্যতে বাংলার জনগণ অবশ্যই তাদেরকে কি করবে, প্রতিহত করবে, তাদেরকে বয়কট করবে। এবং এক্ষেত্রে আমরা সাংবাদিকরা আর সোচ্চার ভূমিকা পালন করতে হবে। এবং যে বিষয়গুলো নিয়ে আপনি 2 মিনিটের ভিতর শেষ করতে বলেছেন, আমি এই টকশোর আলোকপাতে আমি বলতে চাই, আপনি একটি ভিডিও দেখিয়েছেন যেখানে আপনি কালের কণ্ঠের একটি প্রতিবেদন তুলে ধরেছেন। কালের কণ্ঠের সেই প্রতিবেদনে আপনি বিভিন্নভাবে বিভিন্ন সাংবাদিকদের কথা বলা হচ্ছিল। আমি অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই, আমরা কেউই চাই না একজন সাংবাদিক সে আইনের ঊর্ধ্বে নয়, সেও দোষ করতে পারে। মানুষ হিসেবে আমরা ভুলের ঊর্ধ্বে কেউ নয়, আমরাও ভুল করতে পারি, আমরা দোষ করতে পারি, আমরা দোষের ঊর্ধ্বে কেউ নয়। তাহলে আমরা যদি দোষ করে থাকি, আমরা যে ক্যাটাগরিতে দোষ করেছি সে ক্যাটাগরিতে যদি কোনো আইন না থাকে, এটি নিয়ে বিগত অন্তর্বর্তীকালীন সরকার কিংবা তারও পরে আমি বেশ কিছু কথা আমি শুনেছি। একজন ভিপি নূর যিনি ছিলেন, তিনি সম্ভবত এখন বৈদেশিক ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন মন্ত্রণালয়ে, তিনি একটি সম্ভবত কথা বলেছেন যে আইনে সাংবাদিকদের বিচার করা দরকার সেই আইনে বিচার হোক, সেটি হোক মানে আমরা তাদের ভাষায় যদি বলি দোষর সাংবাদিক কিংবা দলীয় লেজুর ভিত্তিকারী সাংবাদিক। আমি শুধু এতটুকু এখানে যোগ করতে চাই, সাংবাদিকদের সুরক্ষার জন্য যেমন আলাদা আইনের দরকার আছে, সাংবাদিকরা ভুল করলে সেটির জন্য আলাদা একটি বিচারিক প্রক্রিয়া তৈরি করা উচিত। আবার এখানে আমাদের যিনি সিলেট থেকে সাংবাদিক যুক্ত হয়েছিলেন, তিনি একটি কথা বলেছেন, সাংবাদিক যার হাতে কলমের কালি তিনি কিভাবে খুন করেন কিংবা হত্যা করেন। একটি কথা কিন্তু আমরা জানি যে অসি অপেক্ষা মসি অনেক বেশি শক্তিশালী। আমার কলমের কালি যদি কাউকে উদ্বুদ্ধ করে খুন করতে, হত্যা করতে, হত্যাযজ্ঞ চালাতে, আমার কলমের কালির দ্বারাই যদি কেউ প্রভাবিত হয়, একটি কলমের কালি চাইলে কিন্তু একটি কলমের কালি দেশে দেশে যুদ্ধ লাগাতে পারে। যুদ্ধের চাইতে হত্যা, যুদ্ধের মাধ্যমেই কিন্তু হত্যাকাণ্ড অন্যান্য যেই বিষয়গুলো সেগুলো চলে আসে। আমার কলমের কালি যদি কাউকে উদ্বুদ্ধ করে, প্রভাবিত করে, আমার কলমের কালির দ্বারাই যদি কেউ ফ্যাসিবাদ হয়ে উঠতে আমি যদি সহায়তা করে থাকি, কিংবা তাকে ক্ষমতার দুর্দান্ত প্রতাপে, তাকে ক্ষমতার প্রভাবে তাকে অপরাধে নিযুক্ত করতে আমি যদি তাকে প্রেরণা দেই, তাহলে অবশ্যই আমি দোষের কাতারে পড়ি। এখানে কিন্তু প্রশ্নটা রয়ে গেছে একটি জায়গায়, সেটি হলো আইনের বিষয়। এখন আপনি তাকে, সে যদি আমি শুদ্ধ ভাষায় বলে থাকি, সে যদি লেজুর ভিত্তি করে থাকে, লেজুর ভিত্তির জন্য আপনার একটা আইন করেন, তাহলে তো হয়ে যায়। যারা বিগত 17 বছর করেছে, এখন 90 যারা এখন নতুন দলের কিংবা নতুন রাজনৈতিক দল যারা ক্ষমতায় গেছে তাদের পেছনে যারা লেজুর ভিত্তি করছেন, এই যে একটু আগে আমাদের পিয়াস ভাই বলছেন যে ডিপ স্টেট আমাদের ভেতর রয়েছে, আমাদের ভেতর আছে, ওই যে ম্যাটিকুলাস ডিজাইনকারী রয়েছে, এটি সত্য। একজন সাংবাদিকের পথ চলায়, সুগম পথ চলায় সবচাইতে বড় অন্তরায় কিন্তু আরেকজন প্রতিপক্ষ সাংবাদিক। এটিকে আমি অত্যন্ত বিনয়ের সাথে তুলে ধরতে চাই। এটি আমি কাউকে ব্যক্তিগতভাবে আঘাত দেওয়ার জন্য আমি এটি বলছি না। আমি যদি আরেকটু ডিপলি যদি বলতে চাই, এই যে আপনার একজন সাংবাদিক তিনি একটি নিউজ করেছেন, সত্য নিউজ, আরেকজন সাংবাদিক গিয়ে দেখা যাচ্ছে ওই পক্ষেও, যে পক্ষ করাপ্টেড, তার কাছে গিয়ে বলছে আপনি তাকে কিভাবে প্রতিহত করবেন সেই সূত্র আমার কাছে আছে, আপনি সেই সূত্র ফলো করেন, আপনি অঙ্কের ফলাফলে পৌঁছাতে পারবেন। তখনই এই যে ক্ষমতাধররা আরো বেশি ক্ষমতাধর হয়ে ওঠে। এভাবেই একের পর এক সাংবাদিকদের উপরে নির্যাতনের খড়গ চলে, মামলার খড়গ চলে, এভাবেই একের পর এক তাদের সাহস বেড়ে যায়। যে কারণে আমরা যারা অনৈক্যের যে বিষয়, যেটি সোহাগ আরফিন ভাই বলেছেন, যে সাংবাদিকরা একের পর এক বিভিন্ন সংগঠন করে যাচ্ছে, কিন্তু সাংগঠনিক যে রেজাল্ট সেটি কিন্তু আসছে না। এই যে আপনি টক শো করছেন, আপনি টক শোতে প্রতিদিন বলছেন, আপনি বিভিন্ন এজেন্ডা নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন পয়েন্টের উপরে আপনি এখানে খোলামেলা মুক্ত বাক আপনি তুলে ধরছেন সকলের কাছে, কিন্তু কথা হচ্ছে আপনি ফলাফল কতটুকু পাচ্ছেন? আমরা ফলাফলটা পাচ্ছি না কেন? আমরা এখানে বলছি, আমি এসে নাইম ভাই, ধরেন নাইম ভাইয়ের সাথে আমি কিশোরগঞ্জে কাজ করি, আমি এখানে এসে মিষ্টি মিষ্টি কথা বলছি নাইম ভাইয়ের সাথে, নাইম ভাই আমার ব্যাপারে মিষ্টি মিষ্টি কথা বলছে, কিন্তু পেছনে গিয়ে আগামীকালকে নাইম ভাই একটা রিপোর্ট কালের কণ্ঠে করেছে ধরেন এখানকার সবচাইতে বড় দুর্নীতিবাজের বিরুদ্ধে, আর আমি গিয়ে রাতে তার সাথে তার ভাতের টেবিলে বসে ভাত খেয়ে তাকে বলছি নাইমকে কিভাবে ফাঁসানো যায়, সেই প্রক্রিয়া আমি সেই দুর্নীতিবাজকে বলে দিচ্ছি।
তাহলে আর একতাটা থাকলো কোথায়? আমাদের এই অনেকের ফাটলে, আমাদের এই অনেকের বেড়াজালে তারা আমাদেরকে এমন একটি, ওই যে ইয়ে ভাই বললো, পিয়াস ভাই বললো, মেটিকুলাস ডিজাইন, ডিপ স্টেট, সবই আমাদের ভেতরে। আমরা ঠিক হলে, আমরা যদি প্রশ্ন করতে জানি, আমরা যদি উত্তর চাইতে জানি, আমরা যদি ক্ষমতাকে প্রশ্ন করতে পারি এক হয়ে এক কাতারে, আমরা দেখবেন আমরা নামাজ তো এক কাতারে পড়ছি, আমরা প্রার্থনা তো এক কাতারে একসাথে উপাসনালয় করছি, কিন্তু একতার ক্ষেত্রে আমরা এক হতে পারছি না কেন? এটি আমার সবচাইতে বড় প্রশ্ন। আর সবচাইতে বড় বিষয় হলো আজকে যে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আজকের যে আলোচনা, সেই আলোচনা থেকে আমি একটি দাবি রাখতে চাই। এই দাবিটা আমার সরকারের কাছে নয়, এই দাবিটা আমি সাংবাদিকদের কাছে নয়, এই দাবিটা আমি জানাতে চাই যারা জনগণ তাদের কাছে। আমরা বিভিন্ন সময় নিউজ করলে এখন 2-3টা পক্ষ হয়ে যায়। কেউ সাংবাদিককে, তার পরিবারকে তুলে সাংবাদিককে বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকেন। আপনারা যারাই জনগণ আছেন তাদের হাতে বিচারের সবচাইতে বড় দায়ভার। আপনারাই বিচার করবেন কোনটি সত্য, কোনটি মিথ্যে, কোনটি উদ্দেশ্য প্রণোদিত। সবকিছু মিলিয়ে শেষ একটি কথা বলে যেতে চাই। উদাহরণস্বরূপ, আমি 2-1 দিন আগে একটি ভিডিও দেখছিলাম, যে ভিডিওতে দেখছি ঢাকায় বেশ কিছু, ইদানিং ধরে এটি চলে, যখনই কোনো নতুন সরকার গঠন হয় তখন গণমাধ্যমের প্রতিপক্ষ, এরকম একটি খেলা চলে। গণমাধ্যমের প্রতিপক্ষ হয়ে যায়। এখন আপনি হয়তো বলতে পারেন অনেক ভুয়া সাংবাদিক আছে, অনেক হলুদ সাংবাদিক আছে, অনেক ধান্দাবাজ সাংবাদিক আছে, যদি এভাবেই বলি। আমি ভিডিওতে দেখতে পেয়েছি একজন, তিনি সাংবাদিক পরিচয় দিচ্ছেন, তিনি কার কাছ থেকে টাকা নিচ্ছেন বক্তব্য নেওয়ার পরে জাতীয় প্রেস ক্লাবের সামনে। এখন আরো 2-4টা মিডিয়া তাকে ঘিরে ধরেছে, ঘিরে ধরে জিজ্ঞেস করছে আপনি টাকা নিলেন কেন, টাকা নিলেন কেন, আপনি এভাবে নিতে পারেন কিনা। তাকে কথাই বলার সুযোগ দিচ্ছে না। এখন একটা কথা হচ্ছে, প্রথমত তাকে আপনি আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, এবং আপনি যে প্রশ্নটা করছেন, আপনি তো জাতির বিবেক, আপনার তো বিবেকবোধ থেকে আগে প্রথম নিজেকে প্রশ্ন করা উচিত, আপনি কি টাকা ছাড়া নিউজ করেন? এত বড় বড় হাউস, আপনারা এত বড় বড় টিভি চ্যানেল, উপজেলা জেলা পর্যায়গুলোতে যান, এমনকি উপজেলা জেলা পর্যায়ে যেতে হবে না, আপনি ঢাকায় যান, আপনি দেখবেন সংবাদ সম্মেলন করছে। আমি এখানে গ্যারান্টি দিয়ে চ্যালেঞ্জ করে বলে যেতে চাই, যদি আমার এই চ্যালেঞ্জ কেউ নিয়ে থাকতে পারে, আমাদের দরকার কি জানেন? এই যে তারা টাকা ছাড়া নিউজ করে কিনা, এইটা আগে তুলে ধরা। এই যে মাঠ পর্যায়ে যারা এখন এই যে বিভিন্ন ধরনের অনলাইন গণমাধ্যম, আমি নিজেও তো একটা অনলাইনে যুক্ত আছি, আমি সেটার জন্য অনলাইনের পক্ষ নিচ্ছি সেটা না। কথা হচ্ছে নিউজ 24, আপনি কি শুধু স্যাটেলাইটের মাধ্যমে, তরঙ্গের মাধ্যমে আপনি টেলিভিশনের খবর দেখাচ্ছেন? আপনি তো সেই একই ফেসবুকে দেখাচ্ছেন, আপনি ইউটিউবে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমের যে প্ল্যাটফর্ম গুলো আছে সেখানে আপনি তুলে ধরছেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে জনগণের সাথে আপনি কানেক্টিভিটি ক্রিয়েট করছেন। কিন্তু দিন শেষে আপনি এমন ভাবে, আরো একটি রিপোর্ট আমি কয়েকদিন আগে দেখেছি যেখানে বলা হচ্ছে, মানে এটা আমি একটু যোগ করে দিয়ে হয়তো সময়টা বেশি নিয়ে নিচ্ছি, এটা আসলে ইম্পর্টেন্ট একটা বিষয়। আমি কয়েকটা জায়গায় দেখেছি এই মানে আপনার কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে নিউজ করছে, কিন্তু সেখানেও গণমাধ্যমকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। হ্যাঁ, কন্টেন্ট ক্রিয়েটর আসলে মূল প্রতিপক্ষ কারা? এই যে ধরেন অনলাইন গণমাধ্যম গুলোতে সত্য প্রকাশিত হয়, স্যাটেলাইট টিভি গুলো অনেক সময় দেখা যায় কি অনেক ধরনের চাপে থাকে, সরকারিভাবে অনেক ধরনের রাজনৈতিক চাপ থাকে, কিন্তু অনলাইন গণমাধ্যম গুলোর কিন্তু অনেকাংশে এই চাপগুলো থাকে না, তারা স্বাধীনভাবে অনেক কিছু তুলে ধরতে পারে। এই তুলে ধরার একদম। কারণে তাদের হাতে ঘা লাগে। এই ঘা লাগার কারণে আমি মনে করি এগুলো হচ্ছে কেন। আমি আমার কথাই যদি বলি, বিগত এই ইনু ছিল আপনার তথ্যমন্ত্রী, হাসান মাহমুদ ছিল, এখন স্বপন ভাই আছে, জহির ভাই, স্বপন ভাই, তার আগে আপনার ইয়ে ছিল। আরেকটা বিষয় এখানে যোগ করে দিতে চাই, এই পিয়াস ভাই বলল আপনার ওই যে এই প্রেস সচিব কিংবা রাজনৈতিক সাংবাদিক, আপনার আমি এটা আসলে বুঝি না, যারা সাংবাদিকতা করে, সাংবাদিকতা শেষ পর্যায়ে গিয়ে এই যে শাবান মাহমুদ, তারপরে এই যে আপনার ইকবাল সোবান চৌধুরী, তারপর আসেন আপনার আমাদের ইয়ে ভাই ওই যে শওকত মাহমুদ, শওকত মাহমুদ, তারপরে ধরেন লাস্ট যিনি ছিল এমিরেটাস সম্পাদক, এই যে আমাদের নতুন সময় না কি জানি নাইমুল ইসলাম আপনার খান, ওনার নাম, নাইমুল ইসলাম খান, নাইমুল ইসলাম খান, নাইমুল ইসলাম মানে খান। কি দরকার, হ্যাঁ নাইমুল ইসলাম খান, কি দরকার পড়ছে, কি দরকার? ওই যে প্লটের কথা বললো, ওইটা রেফারেন্স আমি হয়তো খুব স্বল্প সময় শেষ করতেছি, তো ওই জন্য আমি পুরো আমার বিস্তারিত মনে হয় তুলে ধরছি না। লেনিন ভাই আলোচনাটা অনেক লম্বা হয়ে না, যাবে, আপনি যে দিকে যাচ্ছেন একটু যোগ করে, না, একটু ওইদিকে গিয়ে ভুল যোগ হয়ে করে যাবে। দিই, ওদিকে ভুল যাবো হয়ে না, যাবে। আমি চেষ্টা করে দিই। এই যে অনলাইন গণমাধ্যম নীতিমালা, এই যে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আমি একটা কথা বলি, নামেই শুধু অনলাইন গণমাধ্যম নীতিমালা, নামেই শুধু সাংবাদিক সুরক্ষা আইন, নামেই শুধু সাংবাদিকদের জন্য এটা ওটা, এই ধরনের এটা হবে ওটা হবে, এইসব কথার ফুলজুরি না করে সাংবাদিকদেরই আসলে উচিত সবার আগে এক কাতারে এসে তারা আসলে কি করতে চায়, তারা আসলে কি
কিভাবে আন্দোলন করলে ওই জায়গাটা রেজাল্টটা পেতে পারে। সাংবাদিকরা মানুষের জন্য কাজ করে, মানুষের জন্য করে মানুষকে ঠিকই রেজাল্টটা দিতে পারে, কিন্তু নিজের জন্য নিজের রেজাল্টটা আনতে পারে না। এটা কেন? এটাই আগে ফাইন্ড আউট করা উচিত। এবং আরেকটা বিষয় আমি বলতে চাই, বিগত দিনগুলোতে ইনু ছিল, হাসান মাহমুদ ছিল, অনেকেই ছিল। অনলাইন প্ল্যাটফর্ম গুলা যারা এই যে গণমাধ্যমের অনলাইন গণমাধ্যমের জন্য নিবন্ধনের জন্য আবেদন করে, ওখানে আপনি দেখবেন দুটো শব্দ আছে, একটি আবেদিত, মানে আবেদনে লেখা থাকে যে একটি প্রচারিত, একটা প্রচারিতব্য। এখন প্রচারিতব্য মানে কি, প্রচারিত কি? প্রচারিত মানে যেটি প্রচার হয়ে আসছে, আপনি এটির জন্য আবেদন করেছেন নিয়ম মেনে, ঠিক আছে, এবং আপনি প্রচার করবেন প্রতিনিয়ত, সেটির উপর ভিত্তি করে আপনার একটি ভেরিফিকেশন হবে, তারপর আপনাকে সরকার একটি নিবন্ধনের আওতায় এনে আপনাকে একটি নিবন্ধন নাম্বার দিবে, আপনি রেজিস্টার্ড হবেন, ঠিক আছে। কিন্তু এইটি ক্ষেত্রেও দেখা যায় এখানে অনেক ধরনের বাণিজ্য হয়। এটি আমি আপনার আগেও একটি পর্বে এসেছিলাম, আমি বলেছি। তো এত কিছুর পরে গণমাধ্যম যখন গণমাধ্যমের মুখোমুখি হয়, গণমাধ্যম কর্মীরা যখন গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়, তখন সরকার তো স্বাভাবিকভাবে বলবে ওরা যুদ্ধ করুক, আমি দর্শক, আমি নীরব দর্শক। তো বিষয়টা হচ্ছে আমাদেরকেই আগে ঠিক হতে হবে, আমরা গণমাধ্যম কর্মীরা গণমাধ্যম কর্মীদের পাশে দাঁড়াতে হবে, আমরা সাংবাদিকরা সাংবাদিকদেরকে একটি পরিবার মনে করতে হবে। শুধু নামে মাত্র সাংবাদিক সংগঠন করলেই হবে না, সাংবাদিক সংগঠনের সাইনবোর্ড ঝুলিয়ে একদম বিভিন্ন ভাবে লাভবান হবে, এটা আর একদম হতে একদম দেওয়া যাবে না। এটি আমার শেষ দাবি। আমি এখানে অনেক যারা ধন্যবাদ আছেন ভাইদের কাছে অনুরোধ করব। লেনিন ভাই। লেনিন ভাই, একটা বিষয়ে আমি বোধহয় আপনার বক্তব্যটা পাইনি। আমি সেকেন্ড রাউন্ডে বলেছিলাম যে আমরা প্রসঙ্গটা একটু ভিন্ন অঙ্গিকে নেব, অর্থাৎ যখন আমরা কতটা স্বাধীন ভাবে কাজ করতে পারছি, এরকম একটি হামলা মামলায় পর্যদস্ত সাংবাদিক সমাজ আজকে বাংলাদেশে, সেই জায়গায় যখন মাননীয় তথ্যমন্ত্রী বলেন যে বিনা অপরাধে সাংবাদিকরা আর কারাগারে থাকবেন না, এ বিষয়ে আপনি 10 সেকেন্ড বা 15 সেকেন্ডে এই মন্ত্রী মহোদয়কে এরকম কথার পরিপ্রেক্ষিতে কি বলবেন? যখন আমি সালাউদ্দিন আহমেদের একটি বক্তব্য উদাহরণ হিসেবে টেনে নিয়েছিলাম যে কথায় এবং কাজে যাদের মিল খুঁজে পাচ্ছি না, তথ্যমন্ত্রীর এই কথায় আপনি কতটা ট্রাস্ট করতে পারছেন? না, আমি আসলে ট্রাস্ট করতে পারছি না। কেন ট্রাস্ট করতে পারছি না? ট্রাস্ট করতে পারলে এখন যদি আমি বলি আমাকে, ওই যে আপনি একটু আগে বললেন দোসর, মানে আমি যদি এখন ফারজানা রূপার মুক্তির দাবি জানাই, তাহলে বলবে আমি দোসর। কিন্তু আমি তো তার দাবিটা, তার মুক্তির দাবি তো আমি একজন সাংবাদিক হিসেবে জানাতে পারি, সে আমার সহকর্মী। অবশ্যই অবশ্যই সে যদি কোনো দোষ অবশ্যই করে থাকে, আমার মনে হয় সে তো হত্যা, আমার তাকে মনে হয় লেনিন ভাই আমার মনে হয় আমি যে প্রশ্নটা আপনার কাছে 10 সেকেন্ডে উত্তর জানতে চেয়েছিলাম, আপনি বলেছেন যে এটিতে আপনি ট্রাস্ট করতে পারছেন না। অতএব মাননীয় তথ্যমন্ত্রী মহোদয় যদি আপনার নলেজে, আপনার কর্ণে কিংবা আপনার গোচরীভূত আমাদের এই ছোট্ট আয়োজনটা পড়ে থাকে, তাহলে মফস্বলের চট্টগ্রামের একজন অত্যন্ত ঝানু একজন সাংবাদিক বলছেন যে মাননীয় তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন অত্যন্ত শ্রদ্ধাভাজন। বাংলাদেশে যে কজন সজ্জন ব্যক্তি আছেন যারা আমরা ছাত্র জীবনে বামপন্থী রাজনীতির সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের দু একজনের নাম যদিও জানতাম সেই সময়, তখন কিন্তু জহিরুদ্দিন স্বপন ওয়ান অফ দেম তিনি ছিলেন। সেই স্বপন ভাই এখন মাননীয় মন্ত্রী হয়েছেন, বিএনপির শীর্ষ পর্যায়ের নেতৃত্বে আছেন। তিনি যখন বলেন যে বিনা অপরাধে সাংবাদিকদেরকে আর কারাগারে আমি রাখবো না, তখন কিন্তু লেনিনরা সেটি ট্রাস্টে নিতে চান না। এই বিষয়টি নিশ্চয়ই আপনি একটু কারণ কেন নিতে চান না সেটির ব্যাখ্যা দিতে গেলে আবার ভুল হয়ে যাবে। কারণ যারা এখন জেলে আছেন তারা কতটা অন্যায় করে, কতটা 1.5 বছরে কিন্তু যাদেরকে জেলখানার ভেতরে পুরে রাখা হয়েছে, 1.5 বছরে কিন্তু তাদের অভিযোগগুলো এখন পর্যন্ত আমরা জানি না কি কারণে তারা জেলখানার ভেতরে এখন এই ডক্টর ইউনূস তাদেরকে নিয়ে জেলখানায় বন্দি করে রেখেছেন। আমার মনে হয় তথ্যমন্ত্রী আপনার বিষয়গুলিতে একটু অন্তত খতিয়ে দেখা উচিত। আমরা একটু আসতে চাই কিশোরগঞ্জের বন্ধু সাইদুর রহমান নাইম। তার আগে আমরা দেখতে পাচ্ছি, যদি অনেক আগেই তাকে আমরা আমন্ত্রণ জানিয়েছিলাম, নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি আমাদের ছোট ভাই খলিলুর রহমান যুক্ত হয়েছেন। খলিলের কথা আমরা শেষের দিকে শুনবো, যেহেতু অনেক দেরিতে তিনি যুক্ত হয়েছেন। আমরা একটু কিশোরগঞ্জের নাইম, বিনা অপরাধে সাংবাদিকদের আর কারাগারে থাকতে দেবেন না আমাদের মাননীয় তথ্যমন্ত্রী বলেছেন, কি বলবেন নাইম? ধন্যবাদ লেনিন ভাইকে, ধন্যবাদ। অত্যন্ত চমৎকার ভাষায় একবারে পয়েন্ট টু পয়েন্ট ধরে আলোচনা করছেন। তার আলোচনা আমি প্রথমেই শুনলাম, খুবই ভালো লেগেছে, অসাধারণ কথা বলেন। আসলে গৌরাঙ্গদেব উপদা অনেক রত্ন কোত্থেকে যে খুঁজে নিয়ে আসেন, অনেক টেলিভিশনেও এমন পাওয়া যায় না। ফলে ওনাকে ধন্যবাদ দিতে হয়, যিনি বাংলাদেশের মধ্যে টেলিভিশনগুলিকেও চ্যালেঞ্জের মুখে ফেলে দেবেন কিনা এটাও এখন প্রশ্ন শুরু হয়ে গিয়েছে। ধন্যবাদ।
আমাদের খলিলুর রহমান ভাইকে অনেকদিন পরে দেখলাম, অনেক ভালো লাগছে, অনেক আলোচনা করেন সুন্দর, তাকেও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সাংবাদিক নেতা, সিআরের অন্যতম নেতা, চট্টগ্রামের পরিচিতি মুখ, সারা বাংলাদেশেরই সাংবাদিকদের মধ্যে যিনি আলোচিত নাম সোহাগ আরিফিন ভাই সুন্দর আলোচনা করেছেন। দাদা যেটি বলেছিলেন যে বিভিন্ন এই যে 7 মার্চের ভাষণ বাতিল, বিভিন্ন এবং এই যে সাংবাদিকরা হয়রানি হবে না, আসলে একটি লাইন মনে হয় আছে যে পাথরে লেখো নাম ক্ষয়ে যাবে, কাগজে লেখো নাম মুছে যাবে, হৃদয়ে লেখো নাম যে নাম কখন রয়ে যাবে আজীবন। আসলে মাওলানা ভাসানীকে দুজি কালাম মিয়া বলি এবং হুসেন শহীদ সুহরাওয়ার্দীকে দুই আজিজ মিয়া বলি, এটা যেমন আমাকে পাগলের প্রলাপ বলবে, তেমনি ঐতিহাসিক কোনো ঘটনা, ঐতিহাসিক কোনো বিষয়কে যদি আমরা মুছে ফেলতে চাই, হয়তো সাময়িক আত্মতৃপ্তি নেওয়া যাবে, হয়তো কাগজ চিরে ফেলা যাবে, কিন্তু মানুষের অন্তর থেকে বা ঐতিহাসিক সত্যের সাথে অপলাপ হবে। সত্যকে যে মেনে নিতে পারে না, সেটা হচ্ছে আপনার মানে চোখ থাকতেও অন্ধ। আমি মনে করি এমন যারা আছেন তারা হচ্ছে মানে সত্যের সাথে যুদ্ধ করছেন এবং ইতিহাসের সাথে ইতিহাসকে অস্বীকার করা বা অবিশ্বাস করা অথবা এড়িয়ে যাওয়া মনে হয়। অতএব ঐতিহাসিক ঘটনাকে ঐতিহাসিকই বলতে হবে। সেখানে কোনো ধরনের বিতর্ক, কোনো ধরনের অতীত সরকারেও অনেক ধরনের রাজনৈতিক বিতর্ক এনেছে ঐতিহাসিক, অতএব ওইগুলিও যেমন কাম্য না, তেমনি ভাবে যার যতটুকু অবদান স্বাধীনতার বিষয়ে এই প্রশ্নে অন্তত কোনো বিতর্ক থাকা উচিত নয়, এগুলি বাতিল করা উচিত নয়। অতএব এখানে নতুন করে গৌরাঙ্গদা নতুন করে সম্মান দেওয়ার কিছু নাই। আপনি যদি ওই সময়ের প্রেক্ষাপটে যা হয়েছে হয়েছে সেটি ইতিহাসের দলিল। অতএব এখানে আপনি তাকে অবহেলা করারও সুযোগ নাই, অসম্মান করারও সুযোগ নাই, আর সম্মান দেওয়ারও কিছু নাই। আপনি সেটা যদি অস্বীকার করেন, আপনার জ্ঞানের ব্যর্থতা, জ্ঞানের মূর্খতা। অতএব আমি মনে করি যে ঐতিহাসিক বিষয়কে যার যতটুকু অবদান তাকে সম্মান করলে জাতি হিসাবে আমরা সভ্য থাকবো এবং আমাদের ইতিহাসগুলি উজ্জ্বল থাকবে। আর দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে যে সাংবাদিকরা আর কখনো এই ধরনের হয়রানি হবে না, সেটা আসলে কোন ক্যাটাগরিতে হবে না। আমি যদি গৌরাঙ্গদে আপনার দুর্নীতি নিয়ে রিপোর্ট করি, ওনার কোনো ধরনের মন্দ কাজ থাকে রিপোর্ট করি, এখন তিনি আমাকে হয়রানি করবেন বা তিনি আমাকে যা ইচ্ছা তাই করবেন। আবার যদি ওনার প্রশংসা করি, ওনার জামার, ওনার চশমার, উপস্থাপনার প্রশংসা করি, সেই ক্ষেত্রে আমি মুক্ত হয়ে যাব। অতএব আমি আশা রাখতে চাই জহিরুদ্দিন স্বপন সাহেব অত্যন্ত মেধাবী মানুষ এবং সর্বমহলে গ্রহণযোগ্য। অতএব ওনার একদম। কথাকে বিশ্বাস রাখতে চাই এবং বর্তমান যে যারা সরকার রয়েছে গণতান্ত্রিক ভাবে ভালোই চালাচ্ছে। অতএব আমরা আশাই রাখি, আশার বাণী রাখতে চাই, জহিরুদ্দিন স্বপন সাহেব যে সাংবাদিকরা আটক আছেন সকলের মুক্তি দাবি করছি। সে দূষর হোক, যাই হোক, অন্যভাবে বিচার হোক। সে দুজি কোনো প্লট নিয়ে থাকে, সে দুজি কোনো অবৈধভাবে কোনো সম্পত্তি গ্রাস করে থাকে, সেই মামলা দিয়ে একদম তাকে বিচার করা হোক। ঋণ খেলাপি শিওর থাকলে সেটার মামলা হোক, কিন্তু সাংবাদিকতার কারণে বা লেখালেখির কারণে বা ভিন্ন হত্যা মামলায়, আদর্শের কারণে তাকে হত্যা যদি মামলায়, আটক করা হয়, মানে হ্যাঁ, হত্যা মামলায়, সুনির্দিষ্ট হত্যা মামলায় হত্যা তাদেরকে মামলায়, আটক করা হয়েছে। হ্যাঁ, সুনির্দিষ্ট হত্যা মামলায়, এটা আমার মনে করি যে পুরা সাংবাদিকতার সাথে হাস্যকর। সাংঘর্ষিক। এবং আহ মুরগি চুরি মামলা, এই যে হত্যা মামলা, খাসি চুরি মামলা, এগুলি যেমন হাস্যকর, এগুলিও হাস্যকর। অতএব তারা যদি ঋণ খেলাপি করে থাকে, তারা যদি অন্যায়ভাবে কোনো সরকার থেকে সুবিধা নিয়ে থাকে, জমি নিয়ে থাকে, সেটি তদন্তর দাবি জানাচ্ছি। এবং যারাই আটক আছে প্রত্যেকের মুক্তি চাচ্ছি। এখানে সে দূষর হোক, যাই হোক, তাকে মুক্তি দিন, মুক্তি দিয়ে তার বিষয়ে নতুন করে তদন্ত হোক। গত 19টি মাসে যেভাবে সাংবাদিককে আটক করে তাদের পরিবারকে তছনছ করে দেওয়া হচ্ছে, এটা আমরা সহকর্মী হিসাবে মেনে নিতে পারি না। সে যাই হোক, যেই আদর্শের থাক, তাকে মুক্ত করে দেওয়া হোক। আমি মাননীয় তথ্যমন্ত্রীর কাছে এই দাবি জানাচ্ছি, আপনারা উদার গণতান্ত্রিক দল দাবি করেন এবং বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠা, তাহলে তাদেরকে মুক্তি দিয়ে বহু মত, বহু পদ, বহু আদর্শ, সেটাই প্রমাণ করার সময় এসেছে এবং সেটি যেন আগামীতে প্রমাণ হয়, এই দাবি জানাচ্ছি। এবং প্রয়োজনে অন্য কোনো দোষ থাকলে সেটি বিচার হোক। তারা যদি সরকারকে, বিগত সরকারকে অবৈধভাবে সুবিধা দিয়ে কিছু করে থাকে, আইন বিরোধী করে থাকে, সেটা উন্মুক্ত শ্বেতপত্র প্রকাশ করে তদন্ত হোক যে এই দোষ, এই একদম কারণে। একদম একদম কিন্তু রাইট হত্যা রাইট। মামলা, বিভিন্ন অপবাদ, এগুলি যাতে না হয় সেই দাবি জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে। অনেক ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন একদম শেষ পর্যায়ে আমাদের নবীনগর নিউ মডেল প্রেস ক্লাবের সভাপতি খলিলুর রহমান খলিল। আজকে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস এবং এই দিবসে আমরা আমাদের বিষয়বস্তু নির্ধারণ করেছি মুক্ত গণমাধ্যম। সেখানে আমরা আসলে কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছি। এখানে বাঘা বাঘা সাংবাদিকরা কথা বলেছেন এবং আপনি কিছুক্ষণ আগে একটি কমেন্ট করেছেন, খুবই দুঃসাহসিক কমেন্ট। অনেকেই হয়তো কষ্ট পাবেন, মাইন্ড করবেন আপনি যে খোঁচা দিয়েছেন, কিন্তু আমি আপনাকে এবার একটা খোঁচা দেব বক্তব্যটা জানার জন্য। আজকে সারা বাংলাদেশের সব জায়গায় বড় বড় সাংবাদিক নেতারা, বড় বড় সাংবাদিক সংগঠন
বিশ্বমুক্ত গণমাধ্যম দিবস পালন করেছেন, শোভাযাত্রা হয়েছে, মিছিল হয়েছে, মিটিং হয়েছে। এখানে সোহাগ আরিফিন চট্টগ্রামে তিনি বিশাল বড় প্রোগ্রাম করেছেন। কিন্তু আপনিও একটি ক্লাবের সভাপতি, আপনিও একটি ক্লাবের নীতি নির্ধারক, যে ৮টা-৯টা ক্লাবের একজন। আপনিও আজকে এই বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে নিশ্চুপ ছিলেন। কেন ছিলেন? সেটি ছোট্ট একটা উত্তর দিয়ে কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছেন যদি সেটা বলেন ছোট্ট করে। জি দাদা, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, পরিষ্কার, পরিষ্কার। জি, আজকের বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আজকের নবীনগর কথার আলোচনার সম্মানিত সঞ্চালক, সম্মানিত সহ আলোচক বৃন্দ, যিনারা নিজ নিজ কর্মস্থলে সুনামের সাথে প্রতিষ্ঠিত, আমি মনে করি আজকের আলোচনায় আমি নিজে একজন ক্ষুদ্র মানুষ, আজকের এই সম্মানিত অতিথিদের সাথে কথা বলার সুযোগ হওয়ায় আমি নিজেকে ধন্য মনে করছি এবং এই সুযোগ করে দেওয়ার জন্য সঞ্চালক বাবু গৌরাঙ্গ দেবনাথ অপুদাদার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর সকলের প্রতি সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আসসালামু আলাইকুম। আমার প্রতি যে প্রথম প্রশ্নটা আপনি রেখেছেন, সেই প্রশ্নের জবাব শুধু আমি একটি কথাই যদি বলি, আমার ওয়াইফ প্রাইমারিতে চাকরি করে, গৌরাঙ্গ দেবনাথ উপদাদার ওয়াইফও প্রাইমারিতে চাকরি করে। আমার ছোট্ট একটি বাবু আছে। আমার নানি শাশুড়ি মারা যাওয়ার কারণে বগডোর গ্রামে গতকাল রাত্রে উনি মারা গিয়েছেন। গতকাল থেকে আজকে পর্যন্ত আমি ওইখানে জানাজা পর্যন্ত দুপুর পর্যন্ত ছিলাম। তারপর বাসায় এসে, যেহেতু আমার শাশুড়ি বা আমার আম্মা বাসায় ছিল না, বাবুগুলোকে দেখাশোনা করার জন্য আমি আজকে আসলে ওই রাষ্ট্রীয় প্রোগ্রাম বলেন, ভক্ত গণমাধ্যম দিবস বলেন, এই বিষয়টা মাথায় নেওয়ার সুযোগ পাই নাই। এটা হলো আমার উত্তর, আমার ব্যক্তিগত সমস্যার কারণে। তারপরেও যেহেতু আমি একটি প্রতিষ্ঠানের প্রধান, আমার প্রতিষ্ঠানের আমার সেক্রেটারি মহোদয় সহ যারা সহকর্মী ছিল, তাদেরকেও যদি আমি নক দিতে পারতাম বা তাহলে একটা প্রোগ্রাম করা যেত, এই দায়ভার আমার উপরও বর্তায়। এর ব্যর্থতা আমার, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি, এই জন্য আমি দুঃখিত। আর দ্বিতীয়ত, আমি বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আজকের আলোচনায় আমি শুধু একটি কথাই বলবো। মনির চৌধুরীর একটি বিখ্যাত নাটক আছে, রক্তাক্ত প্রান্তর। এই নাটকে তিনি বলেছেন, মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, কারণে অকারণে বদলায়। আমাদের গণমাধ্যমও কারণে অকারণে বিভিন্ন সময় বিভিন্নভাবে বদলেছে। আপনি এই মুক্ত বিশ্ব বাণিজ্যের যুগে মুক্ত গণমাধ্যম দিবসে আমি শুধু এতটুকুই বলবো, বিখ্যাত দার্শনিক যাযাবর একটি কথা বলেছিলেন, বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। আজকে এই যে বিজ্ঞান আমাদেরকে একটি মোবাইল দিয়েছে, এই মোবাইলের মাধ্যমে আমরা যেভাবে পারছি আমাদের ক্লাবের সদস্য সংখ্যা বৃদ্ধি করছি। মোবাইলটা ধরতে পারলেই হলো। উনি শুদ্ধ করে বাংলা কথা বলতে পারেন না, যখন নির্বাহী কর্মকর্তা বা অ্যাসিলেন্ট ভূমি কর্মকর্তাকে গিয়ে বলে ভূমি কর্মকর্তা ভূমি, এই অবস্থাও আমি দেখেছি। এবং লিখেছে, তার ফেসবুকে লিখেছে, এমন সাংবাদিক আমি নবীনগর দেখেছি। আমাদের নবীনগরে এমনও সাংবাদিক আছে, তিনি একটি সংগঠনের সেক্রেটারি বা সভাপতি, ওনার 2 লাইন লিখতে গেলে 2 লাইনে যদি 16টা শব্দ হয়, 12টা শব্দ ভুল। তাহলে পরে আমাদের যে এই সাংবাদিকতা নিয়ে কথা উঠবে না। আমি আরেকটা কথা বলি, আমাদের সম্মানিত আলোচক বৃন্দ হয়তো বা নাও চিনতে পারেন, একজন নবীনগরের পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব শফিকুল ইসলাম, উনি সম্পর্কে আমার চাচাতো ভাই। উনি আমাকে দুঃখ করে বলল, পশ্চিম পাড়ায় এক সাংবাদিকের সাথে কথা হচ্ছে, সে সারা নবীনগরকে উলট পালট করে ফেলতেছে 10 মিনিটের ভিতরে আলোচনা করে। তখন দুঃখ নিয়ে উনাকে বলল যে, সাংবাদিক সাহেব, এই যে সাংবাদিকতা আপনি করেন, এখানে সাংবাদিকতার ইংলিশ শব্দটি কি, সাংবাদিকের ইংলিশ শব্দটি কি, এটা একটু লিখে দেখান। সে পারে নাই।
তখন বলছে বাংলায় লিখে দেখান, পারে নাই। আমাদের নবীনগরের সাংবাদিকের অবস্থাটা হলো এমন, আমাদের বাইরের অতিথিবৃন্দর নিকট আমি দুঃখ নিয়ে বলছি, আমরা এর জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আর তাছাড়া বিভিন্ন সংগঠন বৃদ্ধির কারণ আমাদের নবীনগরের যে প্রাচীন সংগঠনটি ছিল, এই সংগঠনে বিগত 10 বছরে কোনো সদস্য ওনারা অন্তর্ভুক্ত করেন নাই। তখন সময়ের প্রয়োজনে সংগঠন হয়েছে। ওই আর সোহাগ ভাইয়ের মূল সাংবাদিকরা যেখানে থাকেন আর কি। জি, এখানে মোড়ল সাংবাদিকরা যেখানে আছে ওইটাকে যদি আমি মডেল ধরি, ওই মডেলেও সমস্যা আছে। আমি যে এতক্ষণ আলোচনা করলাম সাংবাদিকদের অপসাংবাদিকতা নিয়ে, ওই রকম সদস্য ওই মডেলেও আছে। তাহলে আমি কাকে মডেল ধরে কার ছায়ার নিচে বা ছাতার নিচে আমি যাব? এটা হলো মূল কথা। এই সমস্যাটা হচ্ছে। আর গণমাধ্যমে আমরা দেখেছি কি, আমি এক পত্রিকায় প্রথম কাজ করেছি, আমার এক বড় পত্রিকার নাম বলবো না, সম্পাদক সাহেব চেয়ারে বসা জাতীয় সঙ্গীত বাজছে এমন একটা রিলস করেছে। এখন এই রিলসটা আমার চোখে পড়েছে, আমি সম্পাদক সাহেবকে ফোন দিয়েছি, জাতীয় পত্রিকার সম্পাদক, কিন্তু যে ভাই আপনি চেয়ারে বসে আছেন, জাতীয় সঙ্গীত বাজছে এমন একটা রিলস, আপনি চেয়ারে বসে অবস্থায় কি জাতীয় সঙ্গীত বাজবে এমন একটা রিলস হইতে পারে? জাতীয় সঙ্গীতের সময় কেউ বসে থাকতে পারে? ভাই এটা আমি খেয়াল করি না, কেউ করে আমাকে দিয়েছে। আমি কি, আপনি খেয়াল করেন না, আপনার প্রোফাইল থেকে আপনি ছেড়েছেন। এই হলো সাংবাদিকতার অবস্থা। জাতীয় পত্রিকার সম্পাদক, ওনার সাথে আমি কয়েকবার ঢাকা বসেছিও। আবার দেখেন, আমি সাম্প্রতিক সময় দেখবেন গৌরাঙ্গদা ব্রাহ্মণবাড়িয়ার দি প্যান বিচ পত্রিকার সম্পাদক, এবং এখন বর্তমানে দৈনিক ভোরের ব্রাহ্মণবাড়িয়া যে প্রকাশ করেন আমাদের ফিরোজ মিয়া ডিগ্রি কলেজের আশুগঞ্জের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ এমদাদ স্যারের অধীনে আমি কাজ করতেছি গত 1 মাস যাবত। চমৎকার। আমার মনে হয় যে সাংবাদিকতায় আমি এই সময়ে এসে একজন চমৎকার সম্পাদক পেয়েছি, যিনি খুঁটিনাটি দেখে প্রতিবেদন প্রকাশ করে। তো এমন সম্পাদক পাওয়া কিন্তু কঠিন। এখন সম্পাদক যে কে, প্রকাশক যে কে, আর প্রতিনিধি যে কে, এটা বোঝা খুব দায়। এমতো অবস্থায় আমাদের যে সাংবাদিকতার যে অপসাংবাদিকতা বলেন বা সাংবাদিকতা বলেন, আমাদের সাংবাদিকরা প্রায় সময় প্রশিক্ষণের অভাবে নিউজ লিখতে গিয়ে কার কথাটা কখন কিভাবে লিখবে এই প্রতিবেদনটাও সাজাতে পারে না। যেমন আমরা যখন কোনো ঘটনা পক্ষে বিপক্ষে লিখি যে ওই ব্যক্তি বলেছেন তার উপরে আঘাত করেছেন এমন ব্যক্তি, সাংবাদিক লিখে ফেলতেছে যে এমুকের উপরে এমুকে আঘাত করে ফেলছে, তাহলে তার কথাটা কিন্তু তার উপর। জি খলিল, তুমি যেই প্রসঙ্গে চলে গেছো এটা সারা রাত শেষ করতে পারবে না যদি তুমি এই প্রসঙ্গে থাকো। এখন এই মুহূর্তে আবার যুক্ত হয়েছেন আমাদের কালেরকণ্ঠের আমাদের যে গরুর মানে কালেরকণ্ঠের যে মাল্টিমিডিয়া নিউজ এডিটর আমাদের গাউসমান পিয়াস ভাই আবারও যুক্ত হয়েছেন। আমরা তার কথা একটু শুনবো। আজকের বিষয়বস্তুর আলোকে আমি তোমাকে যে প্রশ্নটা করেছিলাম যে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে তুমি আসলে কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছো, ছোট্ট করে যদি বলো। আমি মনে করি সাংবাদিকতায় এখন যে পরিবেশ, আমি যেহেতু মফস্বলে কাজ করি, নবীনগরের ক্ষেত্রে আমরা স্বাধীন আছে, আমাদের উপর তেমন কোনো চাপ নেই। আর একটি কথা আছে, দি মর্নিং সান শোজ দ্য ডে। এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন মাধ্যমে যেভাবে কথা বলছেন এবং তার মন্ত্রী পরিষদ এবং এমপি মহোদয়রা যেভাবে কথা বলছেন, মনে হচ্ছে দেশ ভালো চলছে এবং সাংবাদিকদের যথেষ্ট স্বাধীনতা রয়েছে। আমরা মনে করি এই পরিবেশটা যদি ভালো থাকে, দেশ ভালো কিছু পাবে, কারণ সাংবাদিকরাই দেশের যেমন ভালোটা তুলে ধরেন, অসঙ্গতি তুলে ধরেন, এটাই দেখে হয়তোবা সরকার সিদ্ধান্ত নিতে সহজ হবে। আমি মনে করি এখন পরিবেশ ভালো আছে। আর যেহেতু আমাদের সকলের গুরুজন লাইনে আছে, ওনাকে লাইনে রেখে আমার কথা বলার মতো দুঃসাহস নেই। আমার কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন, আমরা স্যারের কথা শুনবো। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ। শেষের দিকে যুক্ত হলো অন্তত সবাইকে টপকে যে কথাটা তুমি দুঃসাহস নিয়েই বলেছো এবং সেটি তুমি ফিল করো এবং তুমি তোমার হৃদয় থেকে বলেছো যে অন্তত এই সময়ে সাংবাদিকরা নবীনগরের ক্ষেত্রে তুমি যেটা বলেছো পরিষ্কার বাংলায় যে সারা দেশে কথা বলতে পারি না, বাট আমরা যারা নবীনগরে কাজ করি, আমি আপনি দাদা, আমরা কিন্তু একটা ভালো পরিবেশ, এটির সঙ্গে আমি সম্পূর্ণ একমত। সারা দেশে কথা বলতে পারবো না,
নবীনগরে কিন্তু গণমাধ্যম কর্মীরা অত্যন্ত স্বাধীনভাবে কাজ করছে, অন্তত এই সময়। এটার জন্য তোমাকে ধন্যবাদ। আমি একটু পিয়াজদার কথা দিয়ে শেষ করবো, তার আগে সোহাগ আরিফিন ভাইকে বলবো যে এই বিষয়টাতে আমি আসছিলাম, যে সেকেন্ড রাউন্ডে আমরা একটু 2 মিনিট করে শুনবো। সেটি হচ্ছে, আমাদের মাননীয় তথ্যমন্ত্রী বলেছেন এতগুলো দুঃখ দুর্দশা, কষ্ট, বেদনা সবকিছুর পরেও কিন্তু এই কথাটা শোনার পর আমরা ভুলে গেছি। যদিও বা আলোচকরা বলছেন যে না, ট্রাস্ট করতে পারছে না মাননীয় তথ্যমন্ত্রীর এই কথাটার উপর। তিনি বলেছেন বিনা অপরাধে অন্তত সাংবাদিকদেরকে আর কারাগারে আমি রাখবো না বা থাকতে দেওয়া হবে না। কি বলবেন? আপনি কি তার কথায় ট্রাস্ট করতে পারেন? দাদা, অসংখ্য ধন্যবাদ। আসলে একটা জিনিস কি দেখেন, ওনার এই কথাটাকে আমি আমার চট্টগ্রামের মেয়র সাহেবের সাথে তুলনা করি। আমার চট্টগ্রামের মেয়র সাহেব জানটা দিয়া দৌড়াইতেছে, কোথাও মানে কেউ যদি একটা মেসেজও দিছে যে ওই জায়গায় এই সমস্যা, সে আর কিছু পারুক বা না পারুক দূরে সেখানে গেছে। তো এরকম প্রচেষ্টা উনি করতেছে। কিন্তু দেখেন এখন আপনি এদের কথা ট্রাস্ট করবেন কিভাবে? যেমন এই কয়েকদিন আগে আমার চট্টগ্রামে, কয়েকদিন আগে 3-4 দিন আগে চট্টগ্রাম পুরো ভাইরাল একটা টপিক, সেটা হচ্ছে বুক সমান পানি ছিল। প্রতিমন্ত্রী মহোদয় এসে বলতেছে পানিই ছিল না, শুষ্ক। ঠিক আছে, আচ্ছা ভালো কথা, যেই রিপোর্টার মানে ইভেন্ট মির আমাদের ছোট ভাই, খুবই দক্ষ একজন রিপোর্টার, সে গতকালকে আরেকটা নিউজ করলো যে মাত্র 1 ঘন্টার বৃষ্টিতে কোমর সমান পানি। আচ্ছা, আজকে আসেন, আজকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তারপরও যখন আমি আসতেছিলাম প্রাইভেট কারের দরজা দিয়া পানি ঢুকতেছে। ঠিক আছে, তো এই 3টা ঘটনা বললাম। এই 3টা ঘটনা আমি ভাই আপনাদেরকে যেহেতু বলতেছি সারা বাংলাদেশ দেখতেছে, আপনার এই ইয়ার সাথে যারা আছে, আমি একদম স্পষ্ট বললাম। কিন্তু মন্ত্রী মহোদয় সংসদ পর্যন্ত চলে গেল, যাই বললো যে পানি ছিল না, শুষ্ক ছিল। ঠিক আছে, তা আসলে এই কথাগুলোর কারণে না হতাশা কাজ করে যে আদৌ কি এই যে আমাদের সাইদুর রহমান রিমন ভাই আমাদেরকে পদ্মা পারে প্রায় 280 জন সাংবাদিককে জড়ো করলেন। দাদা, আপনার কি মনে আছে তখন সাইদুর রহমান রিমন ভাই কি বিপদে পড়ছিল? তো ওখানে একটা ক্যামেরার সামনে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যে গণমাধ্যম কি স্বাধীন? আমি বলছিলাম যে কোনো কালেই গণমাধ্যম, কোন সরকারের আমলেই গণমাধ্যম স্বাধীন ছিল না, স্বাধীন হওয়ার না। ঠিক আছে, এটা এখন আপনারা যেভাবে নেন। আমার বড় ভাই আছে এখানে, অধ্যুত্বতা হয়ে যাবে যদি এর চেয়ে বেশি কিছু বলতে যাই। মাননীয় তথ্যমন্ত্রীকে ধন্যবাদ দিবেন কিনা? তিনি বলেছেন সাংবাদিকদেরকে আর জেলখানায় রাখা হবে না, অন্তত বিনা অপরাধে। ছাড়লে তারপর মানে ট্রাস্ট করা যায় আর কি। এমনি আমি ভাই প্লিজ, আমি কারণ নো কমেন্ট, মানে মন্তব্য করতে যাচ্ছেন না। দেখলাম তো, আসলে কাজে এবং কর্মে একটা তারতম্য থাকা উচিত। যেমন 17,000, আমি সেদিন একটা অনলাইন নিউজ পোর্টালের জন্য আবেদন করতে গেছি, ওখানে যে শুনছি যে মানে 17 থেকে 19,000 অনলাইন নিউজ পোর্টাল আবেদন হয়েছে। ঠিক আছে, তো এগুলা তো কি মানে সব তো ডিজিএফআই এনএসআই সব তো ক্লিয়ার করে দিছে, ক্লিন শিট দিয়ে দিছে, এখন শুধু পারমিশন দেওয়ার বাকি। তো পারমিশন দিচ্ছে না কেন? ঠিক আছে, আমি আপনাকে বলছি বিনা অপরাধে সাংবাদিকদেরকে কারাগারে থাকতে তিনি দেবেন না। এটা হচ্ছে জহিরুদ্দিন স্বপন, বাংলাদেশের একজন ক্লিন ইমেজের একজন মন্ত্রী, এটি ওনার চিরশত্রুরা স্বীকার করেন। সেই মন্ত্রী যখন বলেন যে বিনা অপরাধে সাংবাদিকরা আর কারাগারে থাকবেন না, ডেইলি স্টারের আজকে শিরোনাম, এটা কিন্তু ছোটখাটো পত্রিকা নয়। ফাঁসির রায় নিয়ে একজন কারাগারে আছে, আর আমাদের ফরিদুল মোস্তফা, কক্সবাজারের ফরিদুল মোস্তফা কক্সবাজার আদালতের বারান্দায় ঘুমাই থাকতেছে। ঠিক আছে, আর এটার পরেও এইটার ঘটনাটা আজকে তুলে ধরলাম আপনার সামনে, তারপরও আপনি বলতেছেন। যাক, আলহামদুলিল্লাহ, আপনার বিশ্বাসের মধ্যে আমিও আমল করতে চাই। ঠিক আছে, অনেক ধন্যবাদ সোহাগ আরিফিন, অনেক ধন্যবাদ। আমার মনে হয় আপনি যে দুটো বিষয় আবার তুলে ধরেছেন, এই কক্সবাজারের এবং ঢাকার, এই বিষয়গুলো নিশ্চয়ই আমাদের মাননীয় তথ্যমন্ত্রী তার আমলে নিয়ে সেই বিষয়গুলো খতিয়ে দেখবেন। আমরা একটু শেষ করতে চাই আলোচনাটা। আমাদের কালের কণ্ঠের যিনি নিউজ এডিটর মাল্টিমিডিয়া, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার সরকার গাউসমান পেঁয়াজদা, আমরা তো পুরো আলোচনাটা আজকে খুব দুর্দান্ত একটি আলোচনা হয়েছে, আপনিও খুব অসাধারণ আলোচনা করেছেন। আমরা শেষ করতে চাই এই বিষয়টা দিয়েই, যখন এত কষ্ট, এত দুঃখ এবং এত প্রতিকূলতার মধ্যেও যখন সাংবাদিকরা জেলে বিনা অপরাধে, আমি বলবো বিনা অপরাধে 1.5 বছরের বেশি সময় ধরে তারা জেলখানা, বাংলাদেশের অত্যন্ত প্রথিতযশা সাংবাদিকরা যাদের 1.5 বছর 2 বছরে
তাদের বিরুদ্ধে কোনো একটি প্রমাণ এখন পর্যন্ত করতে পারেনি, একটি অভিযোগ দাঁড় করাতে পারেনি। সেই জায়গায় যখন আমাদের মাননীয় তথ্যমন্ত্রী বলেন যে বিনা অপরাধে সাংবাদিকদেরকে আর কারাগারে রাখবো না আমি, এই জায়গাটায় আপনি তথ্যমন্ত্রীকে থ্যাঙ্কস বা স্পেশালি ধন্যবাদ জানাবেন। হ্যাঁ, এটা হ্যাঁ কিছুটা আশা জাগা নিয়া, কিন্তু তারপর আমি বলবো যে এই কথাটা বলেছেন তথ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী তো আর বলেন নাই, বা স্বরাষ্ট্রমন্ত্রীও বলেন নাই, বা আইনমন্ত্রীও বলেন নাই। হ্যাঁ, ঠিক আছে, কারণ এখানে তো আমরা আগের অন্তর্বর্তী সরকারের কথা যদি বলি, মনে করি আপনার দেখবেন যে তখন যে আইন উপদেষ্টা ছিলেন তিনি বারবার করে বলছিলেন যে যারা বিনা অপরাধে যাদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে তাদেরকে ছেড়ে দেয়া হবে। কিন্তু দেখেন অদ্যাবধি সেই সরকার চলে গেছে, নতুন সরকার আসছে। হ্যাঁ, কিন্তু এখনো কিন্তু সেই সেই একই অবস্থা আছে। তো আর পলিটিশিয়ানরা যখন কথা বলেন আসলে সেখানে যত ভালো কথাই বলুন না কেন সেখানে আসলে রাজনীতিই থাকে। তো আর একটা কথা বলি, ধরেন মুক্ত সাংবাদিকতা বা ধরেন সাংবাদিকদের একদম ফ্রিডম ইয়ে দেওয়া, যেটা একটা সোসাইটি কখন সাংবাদিকদের অবাধ কলম চালাতে দেয়, যখন সোসাইটি নিজে ভালো থাকে। এখন সমাজ বা রাষ্ট্র বা প্রশাসন যখন নিজে যখন ধরেন প্রবলেমেটিক থাকে, দুর্নীতিগ্রস্ত বলবো না আমি, প্রবলেমেটিক থাকে, কিন্তু তার মধ্যে কিন্তু অলওয়েজ একটা ভয় থাকবেই। যে আমি তো অন্যায়টা করছি, এগুলি করছি, তো এখন আমি যদি গণমাধ্যমকে ফ্রি রাখি বা যদি আতঙ্কহীন পরিবেশে রাখি তাহলে তো হবে না। তারপর তার মানে কি দাঁড়ালো, যে এটা আসলে মানে একটু রিলেটেড বিষয়, যে প্রশাসন বা সরকার বা রাষ্ট্র বা সোসাইটি যদি ঠিক থাকে তাইলে গণমাধ্যমের হাত খুলে দেবে। অথবা তা না হলে যেটা হবে যে যেহেতু তারা একটা আতঙ্কের মধ্যে থাকে, তো তো অলওয়েজ চেষ্টা করবে যে গণমাধ্যমকে মানে আপনার হাত খুলে চলতে দেবে না, বা কলম চালাতে দেবে না, বা ক্যামেরা চালাতে দেবে না। সো এইসব কারণে আমি বারবারও তখনও বলছিলাম যে আমি খুব বেশি আশা দেখি না, কারণ সোসাইটিটা অনেকদিন আগে থেকে দেখছি তো। এবং যত দেখছি, শুধু আর গণমাধ্যম কেন, অন্যান্য ইন্ডাস্ট্রিগুলো যদি বলেন, ধরেন আইন থেকে শুরু করে সবকিছুই, সবখানে তো একই অবস্থা। তো তো সবগুলোই যখন খারাপ, সর্বাঙ্গেই যখন ব্যথা, তো আপনি একটা ইন্ডাস্ট্রি বা কে আপনি কিভাবে আশা করেন যে এটা ঠিক হয়ে যাবে? আবার পুলিশ, ধরেন আমার তো খুব অবাক লাগে, আমি এই যে আমার ওয়াইফ একটা মামলার আসামি হয়েছে, তার মানে আমি একজন আসামির সঙ্গে আমি এই যে ধরেন গত 1.5 বছর ধরে মানে অন্তর্বর্তী সরকারের সময় থেকে আমি একজন আসামির সঙ্গে আমি ঘর করছি। তো এটা কেন করতে হবে? এটা তো আমি কখনো আশা করি নাই। তো তো আমি এটা কেন বললাম, এই জন্য যে আমরা আজকে গণমাধ্যম কর্মীদের নিয়ে কথা বলছি, যেহেতু আমরা গণমাধ্যম কর্মী, কিন্তু সব সোসাইটিতে আরো যারা আছে, ধরেন আইনজীবী বা পুলিশ বা অন্যান্য যেসব সেক্টরগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে বা সাফার করতেছে এইসব অন্যায়ের কারণে, তাদেরকে নিয়েও আমাদের কথা বলা উচিত। হুম আসলে সবাই মিলে ভালো থাকতে হবে, শুধু সাংবাদিক ভালো থাকলে তো সাংবাদিক একা ভালো থাকতে পারবে না, যেটা বললাম একটু আগে, যে প্রশাসন ভালো হলেই তখন আমরা ভালো থাকতে পারবো, আদারওয়াইজ তারা আমাদেরকে ভালো থাকতে দেবে না। তো সেই জায়গা থেকেই বলি, সবাইকে নিয়ে আমাদের কথা বলতে হবে, আর নিজেরা ভালো থাকতে হবে। এই অনেক ধন্যবাদ গাউস রহমান পিয়াস, আমাদের কালের কণ্ঠের মাল্টিমিডিয়ার নিউজ এডিটর, আমাদের ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, আমার অত্যন্ত গুরুজন, এবং যারা আজকে যুক্ত ছিলেন সবাইকে আবারও স্পেশালি থ্যাঙ্কস জানিয়ে অনুষ্ঠানটি শেষ করতে চাই। যারা এই মুহূর্তে যুক্ত হয়েছেন আপনাদেরকে বলে দিই যে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসের আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় ছিল বাংলাদেশ আসলে সাংবাদিকরা কতটা স্বাধীনভাবে আমরা কাজ করছি। আমাদের প্রত্যেক আলোচক কিন্তু এখানে অসম্ভব ভালো আলোচনা করেছেন, এবং একটি কথা শেষের দিকে আমরা নিয়ে আসছিলাম যে বিনা অপরাধে সাংবাদিকেরা আর কারাগারে থাকবেন না। আজকে বিশ্বমুক্ত গণমাধ্যম দিবসে ডেইলি স্টারের একটি শিরোনাম ছিল আমাদের তথ্যমন্ত্রীর উদ্ধৃতি দিয়ে। আমরা সেটাতেই থাকতে চাই এবং আমরা সেটাতে বিশ্বাস করতে চাই, ট্রাস্ট করতে চাই মাননীয় তথ্য মন্ত্রী মহোদয়কে, কারণ তাকে আমরা চিনি, জানি। আমরা ছাত্র জীবন থেকে জহিরুদ্দিন স্বপন, যারা একটু কনসাস, যারা সচেতন, তারা জানেন যে এই মানুষটি যা বলেন সেটি নিশ্চয়ই করে দেখাবেন। এবং আমরা আশা করি যারা বিনা অপরাধে গত ১.৫ বছরের বেশি সময় ধরে বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিকরা জেলখানায় বন্দী আছেন, তাদের স্ত্রী সন্তানেরা ১.৫ বছর তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। সেই সমস্ত নিরপরাধ, যেটা আমাদের কালের কণ্ঠের কিশোরগঞ্জের বন্ধু বলেছেন, যে তাদেরকে প্রথমে মুক্তি দিতে হবে এবং তাদের বিরুদ্ধে স্পেসিফিকলি যদি কোনো আ অপরাধ থাকে, অন্যায় থাকে, দুর্নীতি থাকে, তৎকালীন সরকারের কাছ থেকে কোনো ধরনের অবৈধ সুযোগ সুবিধা নেয়া ঘটনা ঘটে থাকে, সেগুলি ধরে, ধরে যেন তাদের বিরুদ্ধে স্পেসিফিক মামলা দিয়ে, হত্যা মামলায় আপনি বছরের পর বছর আটকিয়ে রাখবেন একজন নিরপরাধ সাংবাদিককে।
যেটি আজকে কালের কণ্ঠে একটি রিপোর্টে বলেছেন যে ৭১ টেলিভিশনের একজন নারী সাংবাদিক যখন বঙ্গভবনের সামনে উপস্থিত থাকেন, তখন সেই সময়ে সেখান থেকে ২৫ মাইল দূরের একটি ঘটনায় কে গুলি খেয়ে হত্যা হয়েছে, সেই মামলায় যখন আপনি একজন সাংবাদিককে জড়িয়ে দেবেন, সেটি কখনোই মেনে নেওয়া যায় না। যে কারণে আমাদের কালের কণ্ঠের সেই ছোট্ট বন্ধুটি বলেছেন যে গত ১.৫ বছরে সাংবাদিকদের উপর যে ধরনের নির্যাতন, নিপীড়ন, মামলা, হামলা ডক্টর ইউনূস বিতর্কিত প্রশ্নবিদ্ধ এবং আনিস আলমগীর তাকে যে বিশেষণে বিশেষিত করেছে সেটা আমি লাইভে বলতে চাই না। সেই মানুষটি আসলে বিচারের আওতায় আনা উচিত এবং তাকে আমি দাবি করব, সহমত পোষণ করব আমাদের সেই নাইমের সঙ্গে, কিশোরগঞ্জের কালের কণ্ঠের সেই বন্ধুটির সঙ্গে, যে তাকে সাংবাদিক নির্যাতনের জন্য বিশ্বের শ্রেষ্ঠ সাংবাদিক নির্যাতনকারী হিসেবে তাকে আরেকটি নোবেল পুরস্কার দেওয়া যেতে পারে। এই প্রস্তাবের সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করে আমি ছোট্ট একটি আনন্দের সংবাদ দিই। আজকে সকালবেলা মাননীয় প্রধান মন্ত্রী তথ্য, সংস্কৃতি এবং সম্ভবত প্রযুক্তি, ৩টি মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা, আমার অত্যন্ত প্রিয়ভাজন, আমি যাকে ফলো করি, যিনি টক শো স্পেশালিস্ট ডাক্তার জাহিদুর রহমান, তার সঙ্গে আমি সকালবেলা একটা নবীনগরের একটা বিষয় নিয়ে কথা বলেছিলাম। আশ্চর্যের বিষয় হচ্ছে তাকে আমি একটা মেসেজ পাঠিয়েছিলাম যে আমি আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। ডাক্তার জাহিদুর রহমান তিনি ফোন ব্যাক করেছেন আমাকে। ফোন ব্যাক করেছেন একজন মন্ত্রী পদমর্যাদার ৩টি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ডাক্তার জাহিদুর রহমান। তিনি আমাকে সম্বোধন করেছেন, দাদা বলেন আপনাকে কি করতে পারি। আমি খুব বাংলাদেশের ইতিহাসে কোন মন্ত্রীকে মেসেজ পাঠালে তিনি ফোন ব্যাক করে দাদা সম্বোধন করেন। আমি বলছি যে জাহিদ ভাই, আমি আমার ভক্ত, আমি জানি না আমি আপনার ভক্ত, আপনি আমার সিনিয়র না জুনিয়র, আমি বলছি। তখন তিনি আমি যখন আমার এসএসসি সনটা বলেছি, তিনি বলেছেন যে আমি আপনার কাছ থেকে ৭ বছরের জুনিয়র, অর্থাৎ আমি আপনার ছোট, অতএব আমি আপনাকে সঠিক সম্বোধনটাই করেছি। আমি ৭ মিনিট কথা বলেছি আমার একটি বিষয় নিয়ে, সেটি উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের, কারণ তিনি যেহেতু সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন। আমি বলেছি বাবা আলাউদ্দিন খাঁ সাহেবের এবারের যে নবীনগরে যে আমি যেটা করতে পারিনি গত ডক্টর সালাউদ্দিন সাহেবের থাকার পরেও, সেটি তিনি বলেছেন যে আমি সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্বে থাকার পর যদি বাবা উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবকে নিয়ে একটি কিছু করতে পারি নবীনগরে, ব্রাহ্মণবাড়িয়ার সেই শিবপুরে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করবো। ভাই আপনি ঢাকায় আসবেন, আমি আলাউদ্দিন খাঁ সাহেবের জন্য কিছু করতে চাই। এরকম একটি সুখবর দিয়ে এবং বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসে আমরা সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করব এবং বিনা অপরাধে সাংবাদিকরা আর কারাগারে থাকবে না। মাননীয় তথ্যমন্ত্রীর এই বক্তব্যটিকে সেলুট জানিয়ে আজকে বক্তব্য শেষ করতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। শুভরাত্রি।